তোমাকে আমার মেয়ের সাথে একটা শর্তে আমি বিয়ে দিব। কি শর্ত বলেন? আপনার যে কোনো শর্তে আমি রাজি। তোমাকে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে, মানে ইরার সাথে বিয়ে হওয়ার পরে তোমাকে এই বাড়িতে থাকতে হবে। কথাটা শুনে কিছুটা খারাপ লাগলেও কিন্তু ইরাকে যে নিজের করে পাবে সেজন্য রাজি হয়ে যায়। এবার চলুন আপনাদের মূল গল্পে নিয়ে যাই, তাহলে এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন কোন দিক থেকে কোন দিকে গেল গল্পটা। রাস্তায় একজন মহিলার গাড়ি খারাপ হয়ে যাওয়াতে উনি একটা বাসে উঠে পড়ে, আর সেই সময় আমাদের গল্পের হিরো সেই একই বাসে উঠে পড়ে। ওঠার সময় দুজনই মুখোমুখি সম্মুখীন হয়। খালাম্মা, একটু সাইড দিবেন? আমার না লেট হয়ে যাচ্ছে, আর লেট করলে দেরি হয় সেটা নিশ্চিত আপনি জানেন। কথাটা বলতেই একজন মহিলা, সরি আন্টি হবে, আসলে আকাশ ওনাকে রাগানোর জন্য খালাম্মা বলে ডেকেছে। এতে উনি রাগী লুক নিয়ে আকাশের দিকে তাকায়। কি ব্যাপার আন্টি? সরি খালাম্মা, আমি কি ভুল কিছু বলেছি খালাম্মা, যে আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন? ভুল কিছু বলনি, মানে আমি তোমার থেকে বড়, জোর 5 বছর বড় হতে পারি, তাই বলে আমাকে খালাম্মা বলে ডাকবে? সি সি আন্টি, কি বলছেন এইসব? আপনি বড় জোর আমার থেকে 15 বছর বড় হবেন। তা আপনার কোনো মেয়ে আছে? তা জেনে তুমি কি করবে? আরে খালাম্মা বলুন। সরি আন্টি বলেন। আমার মেয়ে আছে কি নেই সেটা বড় কথা না, তুমি আমাকে এভাবে খালাম্মা বলে ডাকলে আমি কিন্তু ধাক্কা মেরে তোমাকে নিচে ফেলে দিব। সি সি আন্টি, কি বলছেন এইসব? এখানে তো জানালা নেই যে আমাকে ফেলে দিবেন। জীবনে প্রথম বাসে উঠেছি, আর উঠেই তোমার মতো একটা আপদের সাথে আমার দেখা হলো। দেখবেন এরপর থেকে আপনার ভাগ্য অনেক খুলে যাবে। ভাগ্য আর তোমার মতো ফকিরকে দেখে আমার মতো মানুষের ভাগ্য খুলবে? তুমি তো ভাবলে কি করে? আন্টি, এই গরিবটা কিন্তু একটা সময় কাজে আসে, যাকে গিয়ে আমি এখানে নেমে যাব। তা আপনি কোথায় নামবেন? তুমি নামবে এখান থেকে নাকি আমি ধাক্কা মেরে নামাবো? তাহলে তো আপনার মেয়েকে বিধবা বানিয়ে দেবেন। তুমি না বড্ড বেশি কথা বলো। এইদিকে আকাশ নেমে যায়, অন্যদিকে ইরার মা কিছুটা দৌড়ে এসে নামে। এইদিকে আকাশ বাস থেকে নামা মাত্রই কয়েকটা গাড়ি এসে ওর সামনে দাঁড়ায়। আসলে আকাশের আব্বু একজন টপ বিজনেসম্যান, আর আকাশ খুব সাধারণভাবে চলতে পছন্দ করে, কিন্তু বিজনেসের জন্য মাঝে মাঝে অফিসে যাওয়ার জন্য ওদের গাড়ি ব্যবহার করতে হয়। সেজন্য গাড়িতে উঠে অফিসে যেতে থাকে, তবে মাঝে মাঝে অটোতে করেও অফিসে যেত। অন্যদিকে মা, তোমার মুখ এরকম লাল কেন হলো? ও, বুঝেছি, রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়াতে বাসে ওঠার কারণে তোমার এরকম অবস্থা। তুই কি চুপ করবি? গাড়িতে উঠ, তারপর বলছি। ঠিক আছে, চলো। ওরাও গাড়িতে উঠে যায়। এরপর ইরার মা সবটা বলতে থাকে। সবটা শুনে ইরা তো হাসতে হাসতে শেষ। মা, তোমাকে এইগুলো বললো আর তুমি কিছুই বললে না? তবে ছেলেটা অনেক গরিব, তাই না? তোর তো গরিব দেখলেই দরদ উতলে পড়ে। গরিবরা কি মানুষ না? মানুষ, কিন্তু ওদের কোনো ভবিষ্যৎ নেই, না আছে ডলার আর না আছে বাড়ি। শুধু শুধু ওদের দিকে তাকিয়ে কি করবি? তোকে একটা কথা বলি, তুই এই গরিবদের দেখা বন্ধ কর। আমি তোর বিয়ে একটা বড় বিজনেসম্যান দেখে বিয়ে দিব তোর। তুমিও ভালো করে জানো আমি বড়লোক পছন্দ করি না। সেখানে ওদের বিয়ে করে ওখানে থাকার তো প্রশ্নই ওঠে না। এই জন্য তোর সাথে আমার মিল হয় না। তুই কখনো তোর ডিসিশন থেকে বের হবি না, আর আমিও আমার ডিসিশন থেকে বের হব না। একদিন দেখবে এমন ছেলে বিয়ে করে ঘরে আনবো, ওর জ্বালা তুমি সহ্য করতেই পারবে না, সারাক্ষণ তোমাকে জ্বালাবে। মনে রেখো। ইরা ওর মায়ের সাথে যতটা ফ্রি, আবার ততটাই রাগ অভিমান থাকে। এদিকে ওরা যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে আকাশ, তোকে একটা কথা বলার ছিল। কি কথা আব্বু? তুই বিয়ে করবি কবে? যতদিন পর্যন্ত নিজের মনের মতো মেয়ে না পাবো ততদিন পর্যন্ত বিয়ে করব না। আমাদের ডলার কোনো দিক দিয়ে কম আছে নাকি? নেই জানি, কিন্তু আমি তো ওই রকম কোনো মেয়েকে চাইবো না যে মেয়ে আমাদের ডলার দেখে আমাকে বিয়ে করতে রাজি হবে। এতক্ষণ মেয়ে কি খুঁজে পাবো? অবশ্যই পাবো, যেমনটা আমার দিকে তাকালেই বুঝবে। একটা কাজ কর,
আমাদের কোম্পানিতে কয়েকজন লোক আসবে 5 দিন পর ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ নিয়ে যাকে ইচ্ছে হয় সিলেক্ট করে নিও। কোন পোস্টের জন্য? কেন, আবার তোর পিএ লাগবে সেজন্য? আব্বু, আমি কখন বললাম আমি এখন বিজনেস সামলাবো? সমস্যা নেই, তুই আগে পছন্দ কর, বাকিটা পরে দেখা যাবে। আব্বু, তুমিও না? অন্যদিকে ইরা ওর মায়ের সাথে বসে আছে অফিসে। তুই আমাদের ব্যবসায় কবে সামলাবি? আম্মু, তুমি কি সিরিয়াস? তোমার কি মনে হয় আমি জোকস করছি? তা নয় তো কি, তুমি ভালো করেই জানো আমি বড় লোকেদের একদম পছন্দ করি না। তার সত্ত্বেও তুমি আমাকে কিভাবে বলতেছো এইগুলো? তাহলে আমার এই ব্যবসায় দেখাশোনা করবে কে? কেন? তুমি মামাকে বলো। তোর মামা তো সারাক্ষণ ডলার মারার ধান্দায় থাকে। ওকে যদি ব্যবসায় বসাই তাহলে তো পথে নামতে হবে। তাহলে তো ভালোই, আমরা নতুন করে আবারও গরিব হয়ে যাব। তাহলে লাইফটাকে আবারও সাজাতে পারবো। তোকে বলাটাই ভুল হয়েছে। এখন যা তো আমার সামনে থেকে। একটা কথা তোমাকে তো বলাই হয়নি। আম্মু বলল। কি কথা? তাড়াতাড়ি বল, আমাকে আবার মিটিংয়ে যেতে হবে। আমি চৌধুরী কোম্পানিতে চাকরি করব। তোর কি মাথা ঠিক আছে? নিজের কোম্পানি থাকতে তুই অন্য কোম্পানিতে চাকরি করবি? কোনো দরকার নেই বলছি তো। করলে সমস্যা কি? ওখানে যখন তোমার সমস্যা হচ্ছে না তখন নিজের কোম্পানিতে করতে সমস্যা কোথায়? ধ্যাৎ, কাজই করব না। এদিকে আকাশ অফিস শেষ করে একটা ট্যাক্সিতে উঠে পড়ে। কিছুক্ষণ যাওয়ার পর নেমে যায়। আর ঠিক তখনই ইরা গাড়ি নিয়ে আসার সময় ওই গাড়ির সাথে ধাক্কা লেগে পায়ে ব্যথা পায়। হো মা গো, মেরে ফেললো আমাকে। এই যে মিস্টার, এভাবে চেঁচাচ্ছেন কেন? হুম, একে তো আমার পা ভেঙে দিলেন, তার উপর আমাকেই কথা শোনাচ্ছেন। কথা শোনাবো না তো কি করব শুনি? হুম, এভাবে কেউ রাস্তার মাঝখানে গাড়ি থেকে নামে? ও, আপনি না বললে তো আমি জানতেই পারতাম না। যাক গিয়ে সেসব কথা। এখন আমাকে হসপিটালে তো নিয়ে যাবেন, নাকি আমি একাই যাব? আরে, আমি নিয়ে যাচ্ছি, গাড়িতে এসে বসুন। হাঁটতেই যদি পারতাম তাহলে কি হসপিটালে যেতাম? তাহলে কি করব? কাছে আসেন, বলতেছি। কতটা কাছে শুনি? যতটা কাছে আসলে আমি আপনার কাঁধে হাত দিয়ে ভর করে হাঁটতে পারবো, ঠিক ততটাই। ঠিক আছে, আসতেছি। ইরা সত্যি সত্যি ঠিক ততটাই কাছে আসে। এতে আকাশ ওর হাত ইরার কাঁধের উপর দিয়ে রাখে আর ইরার বাহু ধরে রাখে। আর একটু হাঁটতেই ইরা সাবধানে ওকে গাড়িতে এসে বসায়। একটু পরে একটা হসপিটালের দিকে যেতে থাকে। সেজন্য আকাশ কৌশলে কিছু কথা জিজ্ঞেস করে। আচ্ছা, একটা কথা বলবো কি? কি কথা? আপনার বাবা মা কি করে? আমার বাবা নেই, মা সব কিছু দেখাশোনা করে, আর সাথে মামা আছে। আপনার? আমার তো বাবা মা আছে, শুধু বাস দেওয়ার মতো মামা নেই। ঠিক বলেছেন, কিছু কিছু মামা এরকমই হয়। বাহ, কত সুন্দর করে কথা বলেন আপনি। আচ্ছা, আপনি সবচেয়ে কোনটা বেশি অপছন্দ করেন? বড় লোকদের। কথাটা শুনে আকাশ কাশতে থাকে। ঠিক আছেন তো? এভাবে কাশছেন তো? না মানে, আপনি এত দামি গাড়ি ইউজ করেন, আপনাদের এত বিজনেস, কিন্তু আপনি বড় লোকেদের পছন্দ করেন না, সেজন্য একটু কাশি উঠে গেল। আমি বড়লোক বলে কি বড়লোকদের অপছন্দ করতে কি পারি না? তার জন্য তো কারণ থাকতে হয়। চলে এসেছি। কোথায় এসেছি? জমের বাড়িতে। কিন্তু আমাদের তো হসপিটালে যাওয়ার কথা, সেখানে না এসে আমরা জমের বাড়িতে কেন এসেছি? উফ, আপনি তো বেশি কথা বলেন দেখতেছি। এবার নামুন। আপনি দেখি এখনই সব ভুলে গেলেন। কোন কথা? হুম, এই যে পায়ে ব্যথা, হাঁটতে পারছি না। এবার আর আমি নিচ্ছি না। ওয়ার্ড বয় আপনাকে নিয়ে যাবে, সেই জন্য চুপচাপ বসে থাকুন। ইরা নেমে একজন ওয়ার্ড বয়কে ডেকে নিয়ে আসে, সাথে ডক্টরও আসে। আসলে যে হসপিটালে এনেছে এটা ইরাদের হসপিটাল, সেজন্য এখানে ইরা আসাতে ডক্টরও এসেছে সাথে। কি হয়েছে ম্যাডাম? আমার কিচ্ছু হয়নি, আমার গাড়ির সাথে ধাক্কা লেগে ওনার পায়ে ব্যথা পেয়েছেন। এখন আপনি দেখে জানান, অবস্থা বেশি খারাপ নাকি মোটামুটি? যদি হসপিটালে রাখতে হয় ওনাকে কয়েকদিন রেখে দিতে পারেন।
ডক্টর গাড়ির ভিতর চেক করে দেখে ব্যথা তেমন বেশি নেই, এজন্য একটা বেল্ট পায়ে বেঁধে দেয়। এই বেল্ট 3 পড়লেই হবে, আর এই ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আঙ্কেল। ডক্টর চলে যায়। এইদিকে গাড়িতে উঠে গাড়ি চালাতে থাকে। তখনই ইরা বলে, আপনার অ্যাড্রেস বলেন। কিসের অ্যাড্রেস? আপনার বাড়ির অ্যাড্রেস। আপনাকে তো বাড়িতে নামিয়ে দিতে হবে, তাই না? নাকি আমার বাড়িতে যাওয়ার জন্য বসে থাকবেন শুনি? হুম। আপনার বাড়িতে নিয়ে গেলেও মন্দ হবে না। ফাজলামো করেন আমার সাথে? তাড়াতাড়ি আপনার অ্যাড্রেস বলুন, আর না হয় আমি আপনাকে এখানেই নামিয়ে দিব। আসলে আমাকে বাড়িতে নামিয়ে দিলে অনেকেই অনেক কিছু ভাববে এই নিয়ে, সেজন্য আমাকে বস্তির সামনে নামিয়ে দেন, তাহলেই হবে। ঠিকানা বলুন। কোনো মতে একটা ঠিকানা বলে, তাও আকাশের বন্ধুর ঠিকানা। ওখানে ইরা নামিয়ে দেয়। একা একা যেতে পারবেন কি, নাকি ধরে নিয়ে যেতে হবে? একাই যেতে পারবো। আপনার নাম্বারটা দিয়ে যান। নাম্বার কেন? পায়ে কোনো সমস্যা হলে আপনাকে কল তো দিতে হবে। আমার কাছে তো এত ডলার নেই, বুঝতেই তো পাচ্ছেন কতটা গরিব আমরা। ঠিক আছে, নাম্বার বলতেছি, উঠিয়ে নিন। আপনার মোবাইলে থেকে একটা কল দিন, আমার মোবাইলে ব্যালেন্স নেই। নাম্বার বলুন। আকাশ নাম্বার বলে ইরা উঠিয়ে কল দেয়, এরপর ওখান থেকে চলে যায়। এদিকে অনেকে ভেবে রেখেছে আকাশ নাম্বার বলবে আর আপনারা সেটা লিখে নেবেন, তা কিন্তু হচ্ছে না। সেজন্য নাম্বারটা সিক্রেটভাবেই রাখা। এদিকে আকাশ ওর বন্ধুর বাড়িতে আসাতেই ওর আবিরের মা তো অনেক খুশি হয়, কিন্তু পায়ে বেল্ট দেখে উনি চিন্তিত। কি হয়েছে তোমার পায়ে? আন্টি, ওই পায়ে ব্যথা পেয়েছি। কিন্তু তোমার বাসায় না এসে আমাদের বাসায় আসলে যে? আন্টি, তাহলে কি চলে যাব? যদি আপনাদের অসুবিধা হয় চলে যাচ্ছি। আরে পাগল ছেলে, আমি ওইভাবে বলিনি। আমি বলতে চাইছি তুমি এই অবস্থায় পা নিয়ে এসেছো, তোমার তো নিজের বাবা মার কাছে থাকার কথা। আসলে যে হসপিটালে গিয়েছিলাম ওই হসপিটালের আপনাদের এখান থেকে কাছেই, সেই জন্য চলে আসলাম আপনাদের বাসায়। ভালো করেছো। তুমি তাহলে আবিরের রুমে শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার বানাচ্ছি। ঠিক আছে আন্টি। আবিরের রুমে এসে ইরার কথা ভাবতে থাকে, কেননা এইরকম মেয়ে আকাশ কখনো দেখেনি, যে মেয়ে নিজে বড়লোক অথচ নিজের বড় লোকেদের অপছন্দ করে। ইরার বিষয়ে ভাবতে থাকে। এদিকে আবির তো বাসে এসে আকাশকে দেখে অবাক। একই আকাশ, তুই আমার বাসায়? কেন রে, আমি কি আসতে পারি না? আমি তা বলিনি, তুই তো অফিসে ছিলি, আর ওইদিকে না এসে তুই উল্টো দিকে এলি, সেই জন্য জিজ্ঞেস করা। সব কথা পরে হবে, অনেকদিন পর ছেলেটা এসেছে, ওকে আগে খেতে দিই, তারপর বাকি কথা বলো তোমরা। এরপর ওনারা খেতে বসে। আসলে এখানে আবিরের বাবা নেই, ছোটবেলায় মারা গিয়েছে। এরপর আকাশের সাথে আবিরের কলেজ লাইফ থেকে পরিচয় হয়। ওদের 10 বছর ধরে পরিচয়। আকাশ যে আবিরকে কত রকমের সাহায্য করেছে তা আবির নিজেও বলে শেষ করতে পারবে না। এদিকে ইরা বাড়িতে এলেন। কোথায় ছিলে এতক্ষণ ধরে? আম্মু, আর বলো না, আসলে হয়েছে কি। এরপর সবটা শুনতে থাকে। সবটা শোনার পর উনি যা বোঝার বুঝলো। এইদিকে 3 দিন পর আকাশ রাস্তার ধারে হাঁটছিল, তখনই সেম ভাবে ইরার সাথে ধাক্কা। তবে এবার গাড়ির মাধ্যমে না, সরাসরি ইরার সাথে। এতে ওরা দুজনই নিচে পড়ে যায়। আকাশ নিচে আর ইরা উপরে। আকাশ তো ইরাকে জড়িয়ে ধরে আছে, আর ইরা তো বিরক্তিকর ভাব নিয়ে শুয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমারও তো সেম প্রশ্ন, আপনি এখানে কেন? সকালবেলায় মানুষ পার্কে কেন আসে? সবটা যখনই জানেন তখন আমাকে কেন বললেন না? হুম। ধাক্কা দেওয়ার জন্য কি শুধু আমাকেই ফেলেন? এই যে একটা মানুষ একা ধাক্কা খেতে পারে না, তার সাথে অন্য কাউকেও সাথে লাগে। এখন এটা বলুন, আপনার পা ঠিক আছে তো? পা ঠিক আছে বলেই তো হাঁটতে বের হয়েছি। এই যে সোজাভাবে কি উত্তর দিতে পারেন না নাকি? হুম। চলুন আমরা কফি খাই, কফি খেতে খেতে না হয় কথা বলবো। আমি তো অপরিচিত কারোর সাথে কফি খাই না। কে বলেছে আমরা অপরিচিত? আমাদের তো আগেও পরিচয় হয়েছে। তাই নাকি? তাহলে আমার নামটা কি বলুন তো? এই রে, নামটাই তো জিজ্ঞেস করতে ভুলে গেছি। কি হলো, কি ভাবছেন শুনি? ভাবছি নামে কি আসে যায়, আগে কথা বলি, তারপর না হয় বাকিটা শুরু করি। ঠিক আছে, তবে আমরা কিন্তু শুধু
বন্ধুত্ব করব, এর বেশি কিচ্ছু না। বন্ধুত্ব থেকে তোমার মনেও জায়গা করে নিব, চিন্তা করো না। কি এত মনে মনে ভাবছেন বলুন তো? হুম হুম। কোন কপি খাবো আর কত বিল হবে সেটাই ভাবছি। আমি তো আপনার মতো বড়লোক না যে কফি খেয়ে তা হজম করে নিব। সত্যি আপনি হাসালেন। সামান্য 2 কাপ কফি খেলে কেউ ছোট হয়ে যায় না। দরকার হলে আপনার সাইকেলটা বিক্রি করে দিবেন। এটা বিক্রি করলে মোটামুটি $300 তো পাবেন। কি শেষমেশ আমি সাইকেল বিক্রি করে খেলে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাব কি করে? আচ্ছা, আপনাকে সাইকেল বিক্রি করতে হবে না, বিল আমিই দিব। এবার তো কফি খান। সত্যি বলছেন তো? হুম, সত্যি বলছি। এখন আপনার সম্পর্কে বলুন। আমার সম্পর্কে মানে? এই ধরুন, পরিবারে কে কে আছে, আপনি কি করেন, এইসব বিষয় আর কি। আমি বাবা মায়ের একমাত্র ছেলে। আমার বাবা একটা সরকারি চাকরি করে, মাসে $2000 পায়। তা দিয়ে আমাদের সংসার চলে যায়। তাহলে তো সবই ঠিক আছে, কিন্তু তুমি কি করো? হুম হুম। আমি কি করব তাই ভাবতেছি। একটা চাকরি খুঁজতেছি। চাকরিটা পেলে বাবা মাকে সাহায্য করতে পারবো। কিন্তু এবার তোমার ব্যাপারে বলো। আমি মায়ের একমাত্র আদরের। আমার মায়ের বিজনেস আছে কয়েকটা। ও বুঝেছি, সেগুলো দেখাশোনা করেন তাই তো? জি না, আমি তো মায়ের কাছে কখনো সাহায্য করি না। উল্টো আমি বড় লোকদের পছন্দই করি না। তাহলে আপনার মাকে বলেন সবকিছু ছেড়ে দিয়ে গরিব হয়ে যেতে। সেটাই তো সমস্যা, মা তা করবে না। আচ্ছা, তোমাকে যদি আমি কাজের ব্যবস্থা করে দেই, করবে তো? সত্যি ব্যবস্থা করে দিবে তো? আসলে বড় লোকেরা তো গরিবদের দেখতে পারে না, সেখানে তুমি আমাকে সাহায্য করবে, এটাই আমার জন্য অনেক কিছু। তুমি তাহলে 3 দিন পর এখানে আসিও। আমি আম্মুকে রাজি করিয়ে তোমাকে কল দিব। ততদিন তুমি নিজেকে প্রস্তুত করে নাও। সত্যি তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ঠিক আছে, এখন যাও তাহলে বাসায়, নাকি তোমাকে নামিয়ে দিব বাসায়? এই না, আমি একাই চলে যেতে পারবো। সত্যি তো? হুম, সত্যি বলছি। এইদিকে ওরা নিজেদের মতো করে যে যার বাড়িতে চলে যায়। এইদিকে আম্মু আব্বু, একটা খুশির খবর আছে। কি হয়েছে শুনি? তুই কি তোর আব্বুর ব্যবসায় বসবি? আরে না, তাহলে খুশি কেন? আমি চাকরি করব। সেটা কেমন কথা? আমাদের এত কিছু থাকতে তুই কেন চাকরি করবি? তুমি যে বেতন পাও সেটা দিয়ে কি আমাদের সংসার চলে? আকাশের এমন কথাই ওর বাবা মা এতটাই অবাক হয় যে ওর দিকে তাকিয়ে থাকে। তোর মাথা ঠিক আছে? কি আবল তাবল বলছিস এইগুলো? আকাশের মা, তোমার ছেলের কথা তো শুনে আমার মাথা ঘোরাচ্ছে। আমারও তো সেইমভাবে মাথা ঘোরাচ্ছে। আমাদের এত সম্পত্তি থাকতে তোমার ছেলে কিনা বলতেছে আমাদের বেতন নাকি কম। আমার তো মনে হচ্ছে আমাদের ছেলের মাথায় গেছে। আমি দিনে যা ইনকাম করি তা দিয়ে তো 100 পরিবারের খরচ চালাতে পারবো, সেখানে তোমার ছেলের কাছে নাকি কম মনে হচ্ছে। আচ্ছা, ওর দিকে একটু খেয়াল রাখো তো, কোন দিকে যায় আর কি কি করে। আমি কি করে খেয়াল রাখবো? তোমার ছেলে তো বাসায় থাকে না। আচ্ছা, আমি আবিরকে জিজ্ঞেস করি, ও হয়তো কিছু একটা বলতে পারবে। ঠিক আছে, আমি অফিসে আবিরকে জিজ্ঞেস করে নেব, দেখি কি বলে। এইদিকে 3 দিন পর আকাশের সাথে ইরা দেখা। কোনো ব্যবস্থা কি করতে পারলে? আম্মু রাজি হয়নি। এই কথা শুনে আকাশে মন খারাপ হয়ে যায়। এটা দেখে ইরা হাসতে থাকে। এদিকে আকাশ তো ইরার হাসির প্রেমে পড়ে যায়। ইরার প্রেমে তো অনিকাকে পড়েছে, কিন্তু মুখ ফুটে না বলতে পারিনি। আমি জানতাম তুমি এরকম করবে, সেই জন্য আমি বলিনি, শুধু তোমার মুখের এক্সপ্রেশন দেখার জন্য। আমি তো তোমার মুখের হাসি দেখার জন্য মুখটা এরকম করে রেখেছি। মানে কি? আরে কিছু না। তা কি ধরনের চাকরি করতে হবে আমাকে সেটা তো বলবি। এই তো অফিসের কাজ করবে, তাছাড়া চিন্তা করছো কেন? সামনের মাস থেকে জয়েন করতে পারবে। তাহলে এই মাসটা কি করব আমি? আরে আমি আছি তো, তুই এত টেনশন কেন নিচ্ছিস? ততদিন তুই আমার সাথে ঘুরবি। আচ্ছা, বলা হয়নি তোমাকে। কি ব্যাপার, একবার তুই আবার তুমি? সেটা নিয়ে টেনশন করিস না, আমার যখন যেটা ইচ্ছে হবে বলবো। আচ্ছা, আমি আর আম্মু বাইরে যাব।
বেড়াতে, মোটামুটি 10 দিন আমাদের কোনো যোগাযোগ হবে না। কলে তো কথা হবে নাকি সেটাও আপ থাকবে? আচ্ছা, সেটা মাঝে মাঝে বলবো, তাহলে তো হবেই। হুম, হবে। আচ্ছা, বেড়াতে যাচ্ছিস নাকি বিজনেসের কোনো কাজে? সেটা তো আম্মু বলেনি আমাকে। আচ্ছা যাক গিয়ে। কোথায় যাবি সেটা তো বল। এরপর ইরা সবটা বলে। সবটা শুনে ওরা নিজেদের বাড়িতে চলে আসে। এদিকে আকাশ বাড়িতে এসে মনমারা করে বসে থাকে। তা দেখে কি হয়েছে আমার ছেলেটার? এভাবে মন খারাপ কেন তোর? আম্মু, এরা দেশের বাইরে যাচ্ছে, সেই জন্য মন খারাপ। ইরাকে? কেউ না আম্মু, আমি তো এমনিতেই বললাম। কি বলতে গিয়ে কি বলেছি, তুমি কিছু মনে করো না? আমার তা মনে হচ্ছে না, কিন্তু একটা তো লুকাচ্ছিস আমার থেকে। বল, ইরা মেয়েটাকে? আম্মু, ওকে অনেক পছন্দ করি। সত্যি বলছিস? কই দেখি তো ছবি। এরপর ওর মাকে ছবি দেখাই। ছবি দেখে ওনার অনেক পছন্দ হয়। আমি এক্ষুনি ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। এরা তো আমাকে বিয়ে করবে না। আমাদের কোনো কিছু কি কমতি আছে নাকি? হ্যাঁ, যে তুই বিয়ে করবে না? দরকার হলে ওকে হিরে দিয়ে বরণ করে নিব। আম্মু, আসলে সেরকম কিছুই না। এরা তো বড় লোকেদের মোটেও পছন্দ করে না। সে কি, কেন? এরপর সবটা বুঝিয়ে বলে। সবটা শোনার পরে আচ্ছা, তোর আব্বু আসুক, তারপর তোর বাবাকে বলি, দেখি উনি কি বলে। কেউ কি বলবে? দরজা দিয়ে ঢোকার সময় আব্বু কথাটা বলে। কোন কথাটা আমাকে জানাবে শুনি। আমি তোমাকে বলতেছি। এরপর সবটা বলতে থাকি। সবটা শোনার পরে আচ্ছা শোন, আমাদের একটা কাজে তোকে দেশের বাইরে যেতে হবে। তাছাড়া ওই মেয়েটা তো এখন বাইরে যাবে ঘুরতে, সেজন্য এখন ওর বাড়িতে যাওয়া ঠিক হবে না। তাছাড়া তুই ওর সাথে আরো বেশি করে মেলামেশা করে ওর থেকে জানার চেষ্টা কর ও কেন বড় লোকদের পছন্দ করে না। সবচেয়ে ভালো হবে তুই ওকে তোর মনের কথাটা বলে দে। এত তাড়াতাড়ি কি করে বলবো? আরে, ওর সাথে আরো কয়েক মাস দেখা কর, সবটা জেনে নে। এরপর দেখ তোর জন্য ওর মনে কোনো ভালোবাসা আছে নাকি তা জানার চেষ্টা কর। সেজন্য আগে তুই বাইরে ওর বিজনেসের কাজে ঘুরে আয়, এরপর বাকিটা তোর হাতে। তাছাড়া আমি আর তোর মা আছি তো তোকে সাপোর্ট করার জন্য। এই না হলে আমার বাবা মা। কথাটা বলে ওনাদের জড়িয়ে ধরে। এদিকে ইরা ওর মায়ের সাথে চলে যায় দুবাইতে। ওখানে ইরাদের বিজনেস আছে। আর বিজনেস ছাড়াও ইরার মা ওখানে নিয়ে যায় অন্য উদ্দেশ্যে, যা আপনারা গল্প পড়ার মাধ্যমে জানতে পারবেন। এদিকে আকাশও ওর সব কিছু গুছিয়ে নেয়। এরপর চলে আসে ওদের ব্যবসার কাজে। কিন্তু কোন দেশে গিয়েছি তা আপনাদের এখনই বলা যাবে না, কারণ এখন যদি বলে দিই তাহলে গল্পের মজা কিছুটা কমে যাবে। সেজন্য সময় সাপেক্ষ জানানো হবে আপনাদের। অন্যদিকে আম্মু, আম্মু, কোথায় তুমি? কি হয়েছে? তুমি না এখানে ঘুরতে এসেছো, তাহলে তুমি এই অফিসের ফাইল নিয়ে বসে পড়লে কেন শুনি? হুম হুম। তুই তো জানিস এখানে আমাদের একটা বিজনেস আছে, ওখানে একটু সমস্যা হয়েছে, সেজন্য এই ফাইলটা ঠিক করে আমাকে যেতে হবে অফিসে। বুঝি না, তাহলে আমি এখানে আসলামই বা কেন? তাহলে চল আমার সাথে অফিস থেকে ঘুরে আসবি। মা, তুমি ভালো করেই জানো আমি এইসব অফিসের আর বড়লোকি ভাব পছন্দ করি না। তারপরও তুমি আমাকে কেন এসব জায়গায় নিয়ে যেতে চাইছো বলো তো? হুম। তাহলে একটা কাজ কর, তুই রকির সাথে ঘুরে আয় কোথাও থেকে। আম্মু, এই রকি কে? আর ওনার সাথে কেন যাব আমি? আমি তো ব্যস্ত, তাছাড়া রকি ছেলেটা অনেক ভালো, কোনো নেশা করে না, তোকে এই জায়গায় পুরোটা ঘুরে দেখাবে। আম্মু, আসলে তুমি কি বলতে চাইছো বলো তো? দেখ, তুই ওর সাথে যা, আমি বলছি তো তোর ভালো লাগবে। ঠিক আছে, যাচ্ছি। তবে শুধু আজকের জন্য মনে রেখো, যদি ছেলেটা আমার সাথে কোনো মিসবিহেভ করে না, তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না, বলে দিলাম। তুই চিন্তা করিস না, ছেলেটা অনেক ভালো। তুই 10 মিনিট এখানে বসে থাক, আমি ওকে আসার জন্য বলছি। 5 মিনিট হতেই রকি চলে আসে ওখানে এসে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আন্টি, কোনো অসুবিধা হয়নি। তা এনাকে তো চিনলাম না। তোমার সাথে পরিচয় করে দিই, ও আমার একমাত্র আদরের মেয়ে ইরা, আর ওর সাথেই। কথাটা বলতে যাবে তখনই ইরা ওর মায়ের দিকে তাকায়। উনি আর কিছু বলে না। আচ্ছা, তোমরা তাহলে এখন ঘুরে এসো। ঠিক আছে আম্মু,
তুমি নিজের খেয়াল রেখো। এদিকে ওরা বেরিয়ে পড়ে। কিছুটা যাওয়ার পর ইরা কোনো কথাই বলছে না দেখি রকি কথা বলার জন্য। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? গাড়ি আপনি চালাচ্ছেন নাকি আমি চালাচ্ছি? আমি চালাচ্ছি। তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আসলে তুমি সমুদ্রে যাবে নাকি পাহাড় দেখতে পছন্দ করো সেটা জানার ছিল। আমার তো পাহাড় দেখতে ভালো লাগে। তাহলে চলো, তোমাকে নিয়ে পাহাড়ে যাব। ঠিক আছে, চলুন। এবার ওরা পাহাড়ের দিকে যেতে থাকে। অন্যদিকে আকাশে একটা হোটেলে উঠেছে, আর ওই হোটেলটা ওদেরই, কিন্তু একটু পরে। স্যার আসবো কি? হ্যাঁ আসো। তাই এখন আমাকে যেতে হবে কোথায়? স্যার এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ওখানে একটা জায়গা আছে, আর সেখানে কিছু বাচ্চারা আছে। ওদের এখানে এসে ওনাদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আসলে ওরা পাহাড়ি তো, সেজন্য ভালো কোনো জায়গা নেই ওদের হাতে। এই তো তুমি করে নিতে পারো। এটার জন্য আমাকে কি যাওয়ার প্রয়োজন? আসলে স্যার ওনারা আপনাকে দেখতে চেয়েছে, সেই জন্য যদি যেতেন। ঠিক আছে, যাওয়ার ব্যবস্থা করো। এদিকে আকাশ ওখানে যেতে থাকে। অন্যদিকে রকির সাথে ঘুরে ইরার অনেক বিরক্ত লাগছে, কারণ রকি বারবার ইরার হাত ধরার চেষ্টা করে যাচ্ছে, যা ইরার মোটেও পছন্দ না। কিন্তু আকাশ থাকলে অন্য কথা ছিল। বারবার এভাবে হাত কেন ধরছেন? ধরলে কি সমস্যা? আমরা একসাথে যখন ঘুরতে বেরিয়েছি তখন হাত ধরে না হাঁটলে তো পড়ে যাবে, তখন আন্টিকে আমি জবাব দিব। তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এদিকে ইরাকে কল দেয় আকাশ, কারণ 2 দিন ধরে ওর সাথে কথা বলেনি, কিন্তু সিমে তো কল দিতে পারবে না, সেজন্য নেটে কল দেয়। আকাশের কল পেয়ে ইরা তো অনেক খুশি হয়ে যায়, সেজন্য রিসিভ করে কথা বলতে থাকে হেসে হেসে। এদিকে রকি তো ভিতরে ভিতরে ফেটে যাচ্ছে রাগে, কেননা রকি ইরাকে পছন্দ করে আর ওকে বিয়ে করতে চায়। এদিকে ইরা তো কথাই বলে চলেছে। একটু পরে ইরা কথা শেষ করে, তাও 1 ঘন্টা কথা বলার পরে। কে কল করেছিল? আপনি জেনে কি করবেন শুনি? হুম। কেন, বলা কি চাই না? ওটা আমার পার্সোনাল, আপনার জানার কোনো প্রয়োজন নেই। কথাগুলো শুনে রকি অনেক রাগ হয়। এদিকে দিনের পর সকালে আকাশে একটা মিটিং থাকে একটা হোটেলে। ওই হোটেলে আসা মাত্রই রকির সাথে আকাশের ধাক্কা লাগে, কিন্তু ওরা তো একজন আরেকজনকে চিনে না, সেই জন্য ওনারা সরি বলে, যে যার মতো করে চলে যায় মিটিং করতে। কিন্তু আশ্চর্যভাবে ওদের একই রুমে মিটিং হয়, আর মিটিংয়ে আকাশই ছিল সবার বস, কারণ ইরাদের যত সম্পত্তি আছে তা আকাশ চাইলে 1 মিনিটে কিনে নিতে পারবে, তাও 10 বারের মতো। এদিকে ওখানে ইরার আম্মু ছিল না, তার কারণ আপনারা গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। এদিকে মিটিং শেষ করে। সরি স্যার, আমি আপনাকে খেয়াল করিনি। এটা কোনো ব্যাপার না। তা আপনাকে আমি এর আগেও কোথায় যেন দেখেছি। আমি ঠিক জানি না আপনি আমাকে কোথায় দেখেছেন। আমি বলছি কোথায় দেখেছি। কোথায় স্যার? কোথায় আবার? মদের আড্ডায় মেয়েদের সাথে শুয়ে থাকলেন। আমি ওখানে একটা কাজে গিয়েছিলাম, তখনই ওখানে আমার উপরে মদ পড়ে গিয়েছিল। ও, এখন মনে পড়েছে। আসলে হয়েছিল কি, আমি একটু মেয়েদের বেশি ভালোবাসি, তাদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। কিন্তু স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলুন? ওই দিনও আপনি মুখে মাস্ক পরেছিলেন, আর আজকেও সেম। আপনার মুখটা কি দেখতে পারি? আমি বিজনেসের ক্ষেত্রে আমি আমার চেহারা দেখাই না কাউকে। তাহলে কি আমরা বন্ধু হতে পারি? হঠাৎ করে আমার সাথে বন্ধুত্ব? আপনি তো এমনিতে গরিব, কারোর সাথে কথাও বলেন না, অথচ আমার সাথে বন্ধুত্ব করতে চলে এলেন। আসলে আমরা বাঙালিরা এরকমই, বড় লোক দেখলেই বন্ধুত্ব করতে চলে আসি, আর ছোট লোকেদের দিকে ফিরেও তাকাই না। আসলে ব্যাপারটা তা না। দেখুন, আমি আপনার ব্যাপারে মোটামুটি অনেক কিছু জানি, সেজন্য আমি আপনার সাথে বন্ধুত্ব করতে পারবো না, আর আমার ধারের কাছেও আসবেন না। কথাগুলো বলে আকাশ তো চলে যায়, কিন্তু রকি একে তো অপমান হয়, তারপর আকাশের ক্ষমতার কাছে রকি পেরে উঠবে না বলে আর ঝামেলা করতে চায় না। এইদিকে ইরা, কোথায় তুই? এই তো মা, আমি এখানে। আজকে তোর ঘোরা কেমন হলো রকির সাথে? এটাকে তুমি ঘোরা বলতেছো? তুমি জানো ওই ছেলেটা বারবার আমার হাত ধরার চেষ্টা করে যাচ্ছিল, আমি তো কোনো মতে ওর থেকে পালিয়ে আসলাম। আচ্ছা, তুই রুমে গিয়ে রেস্ট নে। ঠিক আছে মা। এদিকে ইরার মা রকিকে কল দিয়ে কিছু একটা বলতে থাকে। এদিকে রাতের বেলায় ইরা তো ঘুমোচ্ছে। তখন ইরার মা হোটেলের নিচে গার্ডেনে আসে, তখন ওখানে উনি আকাশকে দেখতে পায়। এই ছেলে, তুমি এখানে কেন?
কেন আন্টি, অন্য কাউকে আশা করেছিলেন নাকি? তোমার মতো ভিখারি ওখান থেকে এখানে আসলো কি করে? আপনি তো মনে হয় নৌকায় করে এসেছেন। ইয়ার্কি মারার আর জায়গা পাও না? এত দূরে কেউ নৌকায় করে আসতে পারে? সবই যখন জানেন তখন গাধার মতো প্রশ্ন করার মানে কি? তা আন্টি, আপনি কি এখানে একা এসেছেন নাকি সাথে আর কেউ এসেছে? তার আগে এটা বলো, তোমার মতো ভিখারি এখানে কি করে এলো? আমি যার এখানে কাজ করি তার সাথে এসেছি। আপনিও কি বসের সাথে এসেছেন? আমি এখানকার বস, আর এটা আমারই হোটেল, বুঝতে পেরেছ? এদিকে ইরার মায়ের সাথে আকাশের মতো ঝগড়া হতেই থাকে। এইদিকে ইরা কল দেওয়াতে ইরার মা চলে যেতে চাইলেন। আন্টি, আপনার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিবেন না? তোমার মতো অপদার্থ ছেলের সাথে আমার মেয়ের তো কখনোই পরিচয় করিয়ে দিব না। এই বলে উনি তো চলে যায় আর ওখানে বসে বসে মিটমিট করে হাসতে থাকে। পরদিন সকালবেলায় আকাশ বের হয় হাঁটতে, আর তখনই ইরা সেমভাবে হাঁটতে বের হয়, আর ভাগ্যক্রমে ইরার আকাশের সাথে ধাক্কা লেগে যায়। সরি ম্যাডাম, আমি দেখতে পাইনি। কথাটা বলে যখন পিছনে ফিরে তাকাই তখন বেশি অবাক হয়। কেন অবাক হয়েছি সেটা তো আপনারা বুঝতে পেরেছেন একটু পরে। ইটস ওকে, কোনো ব্যাপার না, কিন্তু আপনার কণ্ঠটা বেশ চেনা চেনা লাগতেছে। চেনা কেন মনে হবে আপনার? এটা তো আমাদের প্রথম দেখা। কিন্তু আমার অনেক চেনা চেনা লাগতেছে। তা আপনার মুখটা কি দেখা যাবে? আসলে আমি তো কাউকে আমার মুখটা দেখাই না। প্লিজ একটু দেখান। আচ্ছা, আমার কণ্ঠটা যার সাথে মিলে যায় সে কি আপনার কাছের কেউ? কাছের কিনা জানি না, তবে ওকে আমি এতটাই মিস করি যে কি বলবো আপনাকে। তাহলে তাকে কল দিয়ে ডেকে আনতে পারেন, কথা বলি তাহলে। ও তো এখানে থাকে না। আচ্ছা যাক গিয়ে, আপনি তাহলে এবার আসুন। এদিকে আকাশ বুঝে গিয়েছে ইরা যে ওকে অনেক মিস করতেছে, কিন্তু কিছু বলেনি। কেননা এখন যদি আকাশকে চিনে ফেলে তাহলে অনেক বড় সমস্যা পড়ে যাবে। সেজন্য চাইলেও কিছু বলতে পারছে না। এদিকে আকাশের কাজ শেষে সেজন্য যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ইরা, তুই এখানে কেন? আমি এখানে না থাকলে আর কোথায় থাকবো? তোর তো রকির সাথে থাকার কথা। আচ্ছা মা, আমি এখানে এসেছি তোমার সাথে ঘুরতে, রকি নামের ছেলেটার সাথে না। তাছাড়া আমি দেখতেছি তুমি ওর সাথেই, কেন আমাকে যেতে বলো বারবার? তোমার মতলবটা কি বলো তো? আমার আবার কি মতলব থাকবে? কিছু একটা তো আছে, তা তুমি লুকাচ্ছ। কই, আমি কিছু লুকাচ্ছি না। সত্যি তো? সত্যি। এখন চল, আজকে আমি তোকে নিয়ে বের হব ঘুরতে, আর কালকে আমরা দেশে ফিরে যাব। ঠিক আছে, চলো তাহলে। এদিকে ইরা ওর মায়ের সাথে ঘুরতে থাকে। পরের দিন ইরা ওর মায়ের সাথে বেরিয়ে পড়ে ওদের বাড়ির দিকে। কিছুক্ষণ পরে ওরা বাড়িতে এসে পৌঁছায়। বাড়িতে এসেই আকাশকে ভিডিও কল দেয়। এদিকে ইরার কল পেয়ে অনেক খুশি হয়, সেই জন্য কথা বলতে থাকে। এইদিকে আকাশের কাজের ব্যাপারে সবটা জানে। পরের দিন আকাশকে নিয়ে ইরা আসে ওদের বাড়িতে। বাড়িটা কিন্তু অনেক বড়, কিন্তু আকাশের বাড়ির তুলনায় অনেক ছোট। আম্মু, আম্মু, কোথায় তুমি? আরে এরা তুই, আর তোর সাথে এটা কে? ওহ, আমরা অনেক ভালো বন্ধু। তা আপনি কে? আচ্ছা, তুমি মামার সাথে কথা বলো, আমি আম্মুকে ডেকে নিয়ে আসতেছি। আচ্ছা যাও। তা আপনি যেন এরার কে হন? আমি এরার একমাত্র মামা। তাহলে তো সম্পর্কে আমার মামা শ্বশুর হন। মামা শ্বশুর বলতে? সেটা আপনি বুঝবেন না। এখন বলুন, আমার হবু শাশুড়ি কোথায়? এই ছেলে, তুমি কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। কার কথা কি বুঝতেছো না? এরা যাকে নিয়ে এসেছে তার কথা। তা কি বলতেছে? আন্টি, তেমন কিছু না। তোমাকে আমার খুব পরিচিত মনে হচ্ছে। কোথায় যেন দেখেছি তোমাকে, বলো তো? কোথায় আবার? বাসে দেখেছিলেন, মনে পড়ে কি? মনে পড়েছে। তাহলে তুমি সেই স্টুপিডটা? এরকম ভাবে বলবেন না, শুনলে মনে ব্যথা লাগে। আম্মু, তুমি কি ওকে চেনো আগে থেকে? তোমার মা ভালো করে চেনে। তা এখন বলো, কি জন্য এসেছো? কয়েকদিন আগে না বললাম? তাহলে দুদিন পর কাগজপত্র নিয়ে আসতে বলো আমার অফিসে। ঠিক আছে আম্মু। এই কথা বলে ইরা ওর মাকে জড়িয়ে ধরে, আর আকাশ ইরাকে। এতে ইরার মা তো চিৎকার করে ওঠে। তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে জড়িয়ে ধরার? আসলে আপনি তো নিজেই জড়িয়ে ধরেছেন, সেজন্য আমিও একটু ধরলাম।
তুমি এরপর থেকে আমার কাছ থেকে দূরে থাকবে। আচ্ছা, তাই হবে। এদিকে আপনার কি ভাবলেন এত তাড়াতাড়ি করে ইরামা সব মেনে নিয়েছে? আসলে আকাশের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আকাশকে চাকরি দিতে রাজি হয়। কেননা আকাশ ওনার কি অবস্থা করেছে তা তো আপনারা জানেন। আর যারা এরই মধ্যে ভুলে গেছেন তাহলে আবার কষ্ট করে প্রথম পর্বটা শুনে নিন, তাহলে বুঝতে পারবেন। এদিকে আকাশ তো অফিসে চাকরি নেয়, অন্যদিকে আকাশের সাথে দেখা করার জন্য ইরাও এখন বেশিরভাগ সময় অফিসে আসে, যা ইরার মায়ের চোখে পড়ে। কেননা এরা সবসময় আকাশের সাথে হেসে হেসে কথা বলে, সেজন্য ওনার কিছু একটা মনে হলো, তাই উনি ইরার সাথে বাসায় এসে কথা বলতে থাকে। তোকে একটা কথা বলার ছিল। কি কথা আম্মু? আগে বল, তুই সত্যি করে উত্তর দিবি। কি এমন কথা আম্মু? কিছু কি হয়েছে? তুই কি আকাশকে ভালোবাসিস বা পছন্দ করিস? হঠাৎ এই কথা? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। ভালোবাসি কিনা জানি না, তবে ওকে অনেক পছন্দ করি। ওকে আমার লাইফে যে চাই আমি। তুই কি করে ভাবলি ওর মতো একটা অল্প বেতনে চাকরি করা ছেলের সাথে আমি তোর বিয়ে দেব? তুমি ভালো করেই জানো আমি বড় লোকেদের পছন্দ করি না, তারপরও তুমি কেন এরকম করতেছো? করতেছি তোর ভালোর জন্য। ওই ছেলেকে বিয়ে করে তুই কি পাবি জীবনে? তোর একদিনের খরচ ওই ছেলেটার 1 মাসের রোজগারের সমান। তার চেয়ে ভালো হয় তুই রকিকে বিয়ে কর, এটাই তোর জন্য ভালো হবে। আরে তুমি এখনই এরকম করছো কেন? আমি একা ভালোবাসলে তো হবে না, ওকেও তো ভালোবাসতে হবে আমাকে, তাই না? ও যদি আমাকে পছন্দ বা ভালো নাই বাসে, তাহলে তো এখানে অন্য কোনো কথা আর থাকছে না। সেটাও ঠিক বলেছিস। আচ্ছা তুই এখন বাসায় যা। আগে আকাশের থেকে জেনে নেই ও আমাকে ভালোবাসে কিনা। এখন ও তো অনেক সময় আছে, জানতে পারবি সবকিছু। আচ্ছা আম্মু, তুই ওকে কালকে আমার সামনে নিয়ে আসিস। তোদের মধ্যে সবকিছু ঠিক থাকলে আমার আর কোনো আপত্তি নেই এতে। সত্যি বলছো তো? সত্যি বলছি। কাল ওকে নিয়ে আমার রিসোর্টে আসিস, ওখানে কথা বলে দিব। তুমি আমার অনেক কিউট আম্মু। এই বলে ইরা ওর মাকে জড়িয়ে ধরে, কিন্তু ইরার মায়ের মনে অন্য চিন্তা, যা আপনারা জানতে পারবেন। এদিকে ইরা চলে যাওয়ার পর ইরার আম্মু আকাশের কেবিনে আসে আর আকাশকে সবটা বলতে থাকে। কি ছিল সেই কথা তা আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরে। এইদিকে পরের দিন ইরার সাথে আকাশের দেখা হয়। তোমাকে একটা কথা বলার জন্যই ডেকেছি। কি কথা? এরপর ইরা সবটা বলে। সবটা শোনার পর আকাশ রাজি হয়ে যায় আর ইরার সাথে পরের দিন যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তার সাথে আকাশ ওর বাবা মাকে সবটা বলে। এটা তো খুশির কথা। অনেক বেশি খুশির কথা। তা কখন যাবি দেখা করতে? এই তো এখনই বের হব। তুই কি এই পোশাকে বের হয়ে যাবি নাকি? কেন, কোনো কিছু কম হয়ে গেল নাকি? তুই কি ভুলে গেলি? তুই কিন্তু ছোট লোক, সেজন্য তোকে আরো সাধারণ পোশাক পরে যেতে হবে। তোমরা অপেক্ষা করো একটু। এদিকে চেঞ্জ করে চলে যায় দেখা করতে। দেখা করার পর, তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? এইদিকে ইরার মা আগেই আকাশকে না বলে রেখেছে, যেন আজকে আকাশ সরাসরি না বলে দেয়। এদিকে ইরা তো হাসি খুশি মুখ নিয়ে বসে আছে। এদিকে ইরার মাকে চমকে দিয়ে, জি আন্টি, আমি ইরাকে অনেক বেশি ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। কথাটা শুনে ইরা তো খুশিতে আকাশকে জড়িয়ে ধরে আর ইরার মা তো মুখটার সাথে সাথেই কালো হয়ে যায়। আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসবে। তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসিও, বিয়ের দিন তারিখ ঠিক করব। ধন্যবাদ আন্টি। এই বলে আকাশ চলে আসে আর বাবা মাকে জানায় এবং কি ইরার আম্মুর ব্যাপারে সবটা বলে। উনি যে ফন্দি করে রেখেছে সেটাও বুঝতে পারে, সেজন্য সব রকম প্রস্তুতি নিয়ে আসে ওদের বাড়িতে আসার পর যখন ওনারা একসাথে বসে তখন, তোমাকে আমার মেয়ের সাথে একটা শর্তে আমি বিয়ে দিব। কি শর্ত বলেন? আপনার যে কোনো শর্তে আমি রাজি। আম্মু, কি রকম শর্ত? তোমাকে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে, মানে ইরার সাথে বিয়ে হওয়ার পরে তোমাকে এই বাড়িতে থাকতে হবে। কথাটা শুনে সবাই বেশি অবাক হয়, কেননা এরকমটা ওনারা আশা করেনি এখনো। সবটা শোনার পর, আম্মু এসব কি বলতেছো তুমি? আমি যা বলেছি সবই তোর ভালোর জন্য বলেছি। তুই কি করে ওনাদের মতো একটা গরিব লোকদের বাসায় এসে থাকবি বলতো? থাকবো তো আমি, তাহলে এতে তোমার এত সমস্যা কেন হচ্ছে আম্মু? কারণ তুই কার মেয়ে,
সেটা ভুলে যাস না। যদি আপনারা আমার প্রস্তাবে রাজি থাকেন তাহলে আমি এই বিয়েতে রাজি হব, নয়তো না। ঠিক আছে, এই বিয়েতে রাজি। আকাশ, তুমি এসব কি বলছো? তুমি যদি এখানে থাকো তাহলে তোমাকে যে কেউ দামই দিবে না। তারপরেও তোমার ভালোবাসার জন্য এইটুকু আমি করতেই পারি। আব্বু, আম্মু, আপনারা তো আকাশকে বোঝান। আকাশ যদি থাকতে চায় আমাদের কোনো আপত্তি নেই। যাক, কারোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে রাখি। ঠিক আছে, শুরু করেন তাহলে। এদিকে দিন তারিখ ঠিক করতে থাকে। এদিকে এরা তো কোনো কিছু বলছে না, কেননা আকাশ কি ভাবছে তাও বোঝার চেষ্টা করে যাচ্ছে। এইদিকে সব ঠিক হয়ে গেলে আকাশ ওর বাবা মাকে নিয়ে চলে আসে বাসায়। এইদিকে বাসে এসে ওর বাবা মাকে সবটা বুঝিয়ে বলে। কিন্তু এখন নতুন ঘর পাবি কোথায়? আমার বন্ধু আবিরের বাড়িটায় তো সব হয়ে যাবে। কিন্তু ওনারা কি রাজি হবে? হবে আম্মু, তাছাড়া কয়েকটা দিনেরই তো ব্যাপার, এরপর তো সবই ঠিক হয়ে যাবে। যেমনটা তোর ইচ্ছা। ওখান থেকে আকাশ আবিরের বাড়িতে এসে সবটা বুঝিয়ে বলে আবিরের মাকে। উনি রাজি হয়ে যায়। দুদিন পর ইরা ওর মা আর মামা আসে আকাশের বাড়িতে। ওনারা বাড়ি দেখে অনেক কিছু বলে ইরাকে, কিন্তু ইরা এসব বিষয়ে মাথা ঘামায় না একটু, কারণ ইরা যে একজন মনের মতো মানুষ যে শুধু ওকে ভালোবাসবে, ডলারের দিকে না ছুটে। আচ্ছা, আমরা এখন উঠি, আপনাদের বাসায় অনেক গরম লাগছে আমার। কই আপু, আমার থেকে তো ঠিকই লাগলো। তোকে বেশি কথা বলতে কে বলেছে? তুই চুপ থাক, আমি বুঝি না কি দেখি এর মতো একটা ছেলেকে পছন্দ করেছে। মা, এই বাড়িতে তো আমি থাকবো, তাহলে তোমাকে এই নিয়ে না ভাবলেও চলবে। আমার কি মাথা খারাপ? তোকে আমি এই বাড়িতে এরকম পরিস্থিতিতে রাখবো? তুই আমার সাথে আমাদের বাড়িতে থাকবি। আর বিয়ান সাহেব, আপনারাও চাইলে থাকতে পারেন। কতদিন আর এই বাড়িতে থাকবেন? এখন তো লটারি রেখে গেছে আপনাদের। একজন বড়লোকের ঘরে ছেলেকে বিয়ে দিয়েছেন, এখন আর কি লাগে আপনাদের? দেখুন, আপনি কিন্তু এক প্রকারে অপমান করছেন আমার বাবা মাকে। এখানে অপমানের কি হয়েছে? আম্মু, আকাশ তো ঠিকই বলেছে, তুমি তো রীতিমতো অপমানই করতেছো। ওনারা কেন আমাদের বাড়িতে থাকবে? তাছাড়া আমি সপ্তাহে 3 দিন করে এই বাড়িতে আসবো। তোমাদের এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমাকে কি রাখবে না তোমাদের কাছে? তোকে তো আমি আমার নিজের মেয়ের মতো করে রাখবো। আকাশ, এখন তাহলে তোর কাজ শুরু কর। ওর আবার কি কাজ থাকবে? সামান্য একটু কাজ। তারপর ইরাকে ইশারা করে ইরা উঠে দাঁড়ায়। এরপর সবার সামনে ইরাকে প্রপোজ করে, সাথে একটা রিং পরিয়ে দেয় ইরাকে। এটা দেখে ইরা তো মহা খুশি, আর সাথে সাথে বাকি সবাই তারপর ইরার হাতে আলতো করে একটা চুমু দেয়। তোমাদের কাজ শেষ হয়ে থাকলে এবার যাওয়া যাক, আমি এই গরমের মধ্যে আর বসে থাকতে পারছি না। এদিকে ওনারা এক একে সবাই যেতে থাকে। অন্যদিকে ইরার আম্মু রকিকে কল দেয়। রকি, তোমাকে তো সবটা বলেছি, এখন তুমি পারো আমার মেয়েকে বাঁচাতে। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো পৌঁছে যাব, আর দেখবেন আমার সাথেই ইরার বিয়ে হবে। আমার মেয়েকে তো আমি কোনোভাবে বুঝাতে পারছি না। চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। ওই ছেলেকে কিভাবে সাহায্য করতে হবে সেটা আমি জানি। বিয়ের দিনই ওর একটা ব্যবস্থা করে নেব, আপনি কোনো টেনশন করিয়েন না, আমি আছি তো। এইদিকে ইরা আর আকাশের বিয়ের দিন ঠিক হয়ে আসলো। এটার জন্য ওনারা অনেক কিছু কেনাকাটা করলো, তবে কমই করেছে। তার কারণটা তো আপনারা জানেন। তবে একটা প্রশ্নের উত্তর আকাশ এখনো পায়নি, সেজন্য ভাবছি যে প্রশ্নটা করে নিবে তখন। এইদিকে সবকিছু মোটামুটি ঠিকঠাক চলতে থাকে। আকাশ ও ইরা আরো অনেক বেশি সময় পায় দুজনের মধ্যে কথা বলার জন্য। এইদিকে বিয়ের দিন রাতে আকাশ যখন তৈরি হচ্ছিল তখনই কেউ একজন আকাশের মুখটা চেপে ধরে। আসলে বিয়েটা ইরার বাড়িতে হচ্ছে, কেননা আকাশের ওই বাড়িতে তেমন কোনো জায়গা নেই, তো সেজন্য ইরাদের বাড়িতে এসে করা। মুখ চেপে ধরার সময় হাত ধরে ফেলে আর পিছনে তাকিয়ে দেখে রকি, সেজন্য অবাক হয়। একে রকি, তুই এখানে? আমি। তোর সাহস কি করে হয় আমার শরীরে টাচ করার? সাহসের দেখলি আর কোথায়, এখন তোকে মেরে তোর জায়গায় আমি নিচে এসে ইরাকে বিয়ে করব। তোর কি মনে হয় আমার আর তোর চেহারা দেখলে কেউ কি বুঝবে না নাকি? তোর পাগড়িটা দেখ, এটা যখন মাথায় দিব তখন মুখ আর কেউ দেখবে না।
তার উপর আগেই সব কিছু চেঞ্জ করা আছে রেজিস্ট্রিতে। তোর কি মনে হয় তোর এই প্ল্যান সাকসেস হবে? ভেবে নিস না আমি এখানে একা আছি। এরাও তোকে আজকে উপরে না পাঠালেও অঞ্জান করে রেখে দেবো। এই বলে অজ্ঞান করার জন্য রুমাল নাকে আনতে গেলে তা সরিয়ে নেয়, আর ভাগ্যক্রমে সেটা এসে রকির নাকে লাগে, আরও সেখানে অজ্ঞান হয়ে যায়। এতে বাকি লোকগুলো চলে যায় ওখান থেকে। সেজন্য আকাশ রকিকে ওখানে রেখে চলে আসে, কেননা ইরার মা এরকম কিছু একটা করবে তা বুঝতে পেরেছিল। সেজন্য খুব সুন্দরভাবে মুখটা ঢেকে নিচে নামে। এদিকে ইরার মা তো মহা খুশি। একটু পরে আকাশ ওর বাবা মাকে সালাম দিয়ে ইরার পাশে এসে বসে পড়ে। কাজী সাহেব, আপনি তাহলে বিয়ের কাজটা সেরে ফেলুন। তা আকাশ, তোর মুখটা ঢাকা কেন? মুখটা তো দেখাতে পারিস। আরে বেয়ান, বিয়ে হয়ে যাক আগে, তারপর না হয় দেখতে পারবেন। দেখছিস তোর শাশুড়ি তোর দিকে সাপোর্ট দিচ্ছে। এদিকে এক একজন এক একটা কথা বলতে থাকে, কিন্তু কারোর কথাই উত্তর দিচ্ছে না। এদিকে কাজে বিয়ে পড়িয়ে চলে যায়। এতে ইরার মা তো অনেক খুশি হয়। এই জন্যই উনি সবার আগে ইরার কাছে আসে। সত্যি আজকে আমি অনেক খুশি। সত্যি বলছো তো আম্মু? তোমার একটুও মন খারাপ নেই তো? কি যে বলিস না তুই, তোর খারাপ কি আমি দেখতে পারি? এই তো আমার লক্ষ্মী মা। আচ্ছা আকাশ, তুমি সে কখন থেকে কোনো কথাই বলছো না, এবার তো মুখটা দেখাবে। এরপর বাকিদের কথা শুনে আকাশ নিজের মুখের পর্দাটা সরে। আর এতে ইরার মা এতই অবাক হয়, তার কারণ তো আপনারা জানেন। মা, কি হয়েছে তোমার? তোমার মা হয়তো নিতে পারেনি। কি নিতে পারেনি? তোমার মায়ের থেকে জেনে নিও। তাছাড়া শাশুড়ি মা পারবেন তো নিজের মুখে বলতে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতেছো? আজকে রাতে তোমাকে সবটা বলবো। তাছাড়া এরপর তো সময় পড়েই আছে। আম্মু, তুমি তাহলে আমার রুমে এসে ঘুমাও, আর আব্বু আম্মু আপনারা গেস্ট রুমে এসে ঘুমান। সবার রুমটা তো দেখিয়ে দিলে, কিন্তু আমি ঘুমাবো কোথায়? তুমি আমার রুমে ঘুমাবে, হয়েছে এবার? হয়েছে। আব্বু আম্মু তোমরা তাহলে ঘুমাতে যাও, আর সকালে ইরাকে নিয়ে আমরা বাড়িতে যাব। কোথাও যাওয়া হবে না, ভুলে যেও না তোমাকে ঘর জামাই হয়ে থাকতে হবে। সমস্যা কি? আমি না হয় গেলাম, কিন্তু ইরা তুমি তো পারবে যেতে। চিন্তা করো না। এরপর ওনারা নিজেদের রুমে চলে যায়। এদিকে আকাশ ইরাকে কোলে করে নিয়ে আসে রুমে, এনে বিছানায় শুইয়ে দেয়। এতদিন তো আমার থেকে পালিয়ে বেড়াতে, আজকে পালাবে কি করে? এতদিন যেভাবে পালাতাম। এই বলে যখনই দৌড় দিবে আকাশ শাড়ির আঁচল ধরতে ইরার শরীর থেকে শাড়ি খুলে যায়। এতে ইরা মুখে হাত দিয়ে রাখে লজ্জায়। এইদিকে এই প্রথম ইরাকে এরকমভাবে দেখতে পেল, সেজন্য না চাইতো ইরার কাছে এসে ওকে নিজের কাছে টেনে নেয়। শরীর ঢাকার বদলে মুখ ঢাকলে যে? তুমি তো আমার স্বামী, তোমার তো দেখার অধিকার আছে, কিন্তু তোমার ওই দেখার চাহনির দিকে তাকাতে পারবো না, সেই জন্য নিজের মুখটাই ঢেকে নিলাম। তাহলে এখন পরে নাও শাড়ি। না থাক, পরে আর কি করব, একটু পরেই তো তুমি খুলেই ফেলবে। তুমি দেখি সবই জানো। আর কি কি জানো? কেউ কি শিখিয়ে দিয়েছে, নাকি নিজে থেকে সবটা জানো? তুমি কিন্তু এবার আমাকে বেশি লজ্জা দিচ্ছ। একটু পরে যে বিছানায় নিয়ে যাব, তখন যাব। তখন তো লাইট অফ থাকবে, আর অন্ধকারে কোনো লজ্জাই নেই। বাহ, তাহলে লাইটটা অফ করে তারপর বাকিটা। লাইট অফ করে ইরাকে বিছানায় নিয়ে এসে, দান ভাই, সবটা শুনতে হবে না, আর নাই দেখতে হবে, আপনারা বুঝে নেন এরপর কি হতে পারে। এইদিকে ইরার মধ্যে সবটা হয়ে যাওয়ার পর আবার আপনারা অন্য কিছু ভেবে নিয়েন না। আচ্ছা ইরা, একটা কথা বলবো কি? কি কথা বলো? আচ্ছা, তুমি বড় লোকেদের কেন অপছন্দ করো? বলা যাবে না। দেখো, আমি তোমার স্বামী, সেই জন্য আমাকে বলো। যদি না বলি? তাহলে দ্বিতীয় রাউন্ড শুরু করে দিব। ঠিক আছে, বলতেছি, আগে একটু জিনিয়ে নেই, তুমিও পারো অনেক। আচ্ছা, এখন আমাকে বলো। এদিকে ইরা বলতে থাকে, আকাশ ইরার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সবটা শোনার পর আকাশের নিজেরই খারাপ লাগে। অনেক খারাপ লাগতেছে, তাই না? তোমার অবস্থা দেখে খারাপ লাগেনি, খারাপ লাগতেছে তুমি বাবার আদর পাওনি, সেই জন্য। তাতে কি, এতদিন তো স্বামী ছিল না, এখন তুমি স্বামীর অভাব পূরণ করবে, আর শ্বশুরকে দিয়ে বাবার আদর পূরণ করব। আমি আদর দিতে তো দুই পায়ে খাড়া। এইদিকে ওদের খুনসুটির মধ্যে রাতটা পার করে দেয়।
সকালবেলায় ইরা আকাশের বাবা মা সাথে ওনাদের বাড়িতে যায়। এদিকে আকাশকে যেতে দেয়নি, তার কারণ আপনারা জানেন। ওরা যাওয়ার পর, এই নে নবাবের বাচ্চা, কোথায় যাচ্ছ? আমি তো কোথাও যাচ্ছি না। তাহলে রেডি হয়েছো কেন? বারে, এরা তো নেই, তাহলে আমি এখানে থেকে কি করব? আর সেজন্য বাইরে থেকে ঘুরে আসতেছি। কোথাও যেতে হবে না, বাড়িতে কাজ আছে, সে কাজগুলো করো। বাড়িতে তো লোক আছে কাজ করার জন্য। তাহলে তোমাকে কেন রেখেছি আমি এখানে? সেটা আমি কি করে জানবো? তোমাকে এখানে থাকতে হবে এবং কি প্রতি মাসে তোমাকে $1000 করে দিতে হবে। বুঝলাম না, আমি কেন ডলার দিয়ে থাকতে যাব? তাহলে কি তোমাদের এভাবে ফ্রিতে রাখবো নাকি আমি? হয়তো তোমাকে কাজ করতে হবে, নয়তো মাসে মাসে ডলার দিতে হবে। তবে এই কথাটা ইরা যেন না জানে, কথাটা মনে রেখো। তাছাড়া তোমার আর আমার মধ্যে যে চুক্তি হয়েছিল তা নিশ্চয়ই ভুলে যাওনি। কি যে বলেন না, আপনার মতো হিটলার শাশুড়িকে ভুলে যাব কি করে বলেন? কি? আমি হিটলার? তোমার সাহস তো কম না, তুমি হিটলার বললে। 100 বার বলবো, তাতে আপনার কি? তোমার কি কি হাল করব তা তো তুমি ভাবতেও পারবে না। ও তাই নাকি? দেখি কি কি করতে পারেন। এখন কথা না বাড়িয়ে ঘরের কিছু কাজ শেষ করে নাও। যেমন? আজকে রান্না তুমি করবে। আমি তো রান্না করতে পারি না। না পারলে ও করে নিবে, তবে রান্না খারাপ হলে কিন্তু জরিমানা আসবে। এটা কি প্রতিশোধ নিচ্ছেন? তেমনটাই ধরে নাও। তারপরও তোমার মতো ছেলের কাছে আমি তো নিজের মেয়েকে রাখতে দিব না। এতে কি আপনার মেয়ে খুশি থাকবে বলেন? তোমার কাছে খুশি না থাকলেও অন্য কারোর কাছে ঠিকই খুশি থাকবে। আচ্ছা, আমাকে অফিসে যেতে হবে। কবে থেকে? কাল থেকেই। আমি তো 10 দিনের ছুটি নিয়েছি, সেজন্য আমাকে কোনোভাবে এর ভিতরে অফিসে নিতে পারবেন না। বাকি থাকলেও বাড়ির কাজ করা, সেজন্য আমার ইচ্ছে হলে করব, নয়তো করব না। আমি আপনার বাড়ির চাকর না যে আপনার সব কাজ করব। আমি এই বাড়ির মেয়ের জামাই, তাও অনেক আদরের। সেজন্য এমন কিছু করবেন না যার জন্য আপনাদের কপালে না দুঃখ আছে। তোমাকে জামাই বলে কে মানে? এখন কি কি রান্না করব তা বলেন। এরপর কিছু খাবারের নাম বলে যা রান্না করতে থাকে। এদিকে ইরা তো শ্বশুর শাশুড়ির সাথে বসে গল্প করতে থাকে, সাথে রান্না করতে থাকে। আর রান্না করতেই আকাশের আম্মু ইরাকে সাহায্য করতে থাকে। রান্না শেষে ওনারা খেয়ে গল্প করতে থাকে। এদিকে কখন যে বিকাল হয়ে যায় তা খেয়াল করেনি। এইদিকে সব কাজ শেষ করে আকাশের রুমে শুয়ে থাকে। ইরা গল্প করতে করতে বলে, আম্মু, আমাকে তো এখন যেতে হবে। তুই এই বিকালে যাবি কোথায়? আমি তো আমাদের বাড়িতে যাব। আমাদের সাথে কি থাকতে ভালো লাগছে না? আম্মু, আমি আসলে তেমনটা বলতে চাইনি। আসলে আমি বলতে চেয়েছি। আমি বুঝতে পেরেছি, তুমি তাহলে যাও, আবার সকালে চলে এসো। ঠিক আছে আব্বু, আমি তাহলে আসি। আর আম্মু, তুমি আব্বুর থেকে জেনে নিও আমি কেন যাচ্ছি। আমিও তো বুঝতে পেরেছি, তোকে আর লজ্জা পেতে হবে না। আচ্ছা, সাবধানে যাও। এদিকে ইরা তো যেতে থাকে। তার সাথে আকাশের আব্বু ইরার আশেপাশে কিছু সিকিউরিটির ব্যবস্থা করে, কেননা ইরার আকাশের পিছনে যেভাবে শত্রু লেগে আছে তা তো আপনারা জানেন। সেই জন্য সিকিউরিটির ব্যবস্থা করে যেন ইরার কোনো ক্ষতি না হয়। তবে এই ব্যাপারে ইরা কিন্তু কিছুই জানে না। আপনারা আবার বলে দিয়েন না যেন। 30 মিনিট পরে ইরা ওদের বাড়িতে এসে ইরা ওর রুমে এসে দেখে রুমটা এখনো ফুল দিয়ে সাজানো। সেজন্য আকাশকে জিজ্ঞেস করে, কি ব্যাপার আকাশ? কই, কি ব্যাপার? তুমি এভাবে আজকেও ফুল দিয়ে সাজিয়ে রেখেছো কেন? হুম, আজকেও নতুন করে আমাদের হবে। কি, একটা মেয়ে 2 দিনে 2 বার বাসর করবে? আরে অবাক হচ্ছ কেন? বাসর তো করবে আমার সাথে। গতকালও যখন করতে পেরেছ, তখন আজকেও পারবে। এই বলে ইরাকে খাটে নিয়ে আসে। খাটে আনার কিছুক্ষণ পরে কেউ একজন দরজায় নক করে। উফ, এই সময় আবার কে এলো? আমি এসে দরজা খুলে দিব। লাগবে না, তুমি আগে কাজ শেষ করো। এখন উঠে গেলে পরে আবার আমার মুডটাই নষ্ট হয়ে যাবে। এইদিকে ইরার কথা আর ফেলতে পায়নি, কিন্তু মিনিট যত যাচ্ছে দরজার আওয়াজ তত বেশি হতে থাকে। এদিকে ওদের কাজও শেষ, সেজন্য দরজা খুলে দেয়। দরজা খুলে তাকিয়ে দেখে ইরার মা বাহিরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এত রাতে এখানে? কি হলো আকাশ, কে এসেছে?
তোমার মা এসেছে? এদিকে ইরা একটু ঠিক করে নিজেকে, তারপর দরজার সামনে এসেছে। কি হয়েছে আম্মু? তুমি এত রাতে এখানে কেন? জামাইকে বল থালা বাসনগুলো ধুয়ে রাখার জন্য। এই কাজ তো সকালেও করতে পারবে। দাঁড়াও, আকাশ কেন এই কাজ করবে? তা আকাশ না করলে আর কে করবে? এতদিন যারা করেছে তারাই করবে। আজকে থেকে ওকে করতে হবে। ও কেন করবে? আকাশ, তুমি ইরাকে পরে সবটা বুঝিয়ে দিতে পারবে। সকালে করে নিব, সেজন্য আপনি যান এখন। এদিকে ইরা তাকাই বেশি কিছু বলতে পারছে না। এদিকে দরজা আটকে রুমে এসে ওরা শুয়ে পড়ে। তখন ইরাকে সবটা বলতে থাকি। সবটা শুনে ইরার যে কতটা রাগ হয় তা যদি আপনারা দেখতেন তাহলে তো হতোই। তুমি সারাদিন বাড়িতে থেকে এগুলোই করো? এছাড়া আর কি করব? তোমার মায়ের সাথে আমার যে রকমই চুক্তি হয়েছিল। কিসের চুক্তি? এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পর ইরার চোখে পানি চলে আসে। তা দেখে ইরাকে জড়িয়ে ধরে। তুমি কাঁদছো কেন? এই যে তুমি এত কষ্ট করতেছো। তোমার জন্য এইটুকু কষ্ট তো করতেই পারি। সত্যি আমি তোমাকে ভালোবেসে কোনো ভুল করিনি। পরের দিন সকাল থেকে ইরা চলে যায় আর আকাশ বাকি কাজগুলো করতে থাকে। এভাবে মোটামুটি 9 দিন শেষ। কাল থেকে আবার আকাশকে যেতে হবে অফিসে। আর এখানে যে আরও বেশি ঝামেলায় পড়তে হবে তা খুব ভালো করে জানেন। এদিকে ইরা ও আর যায় না ওর শ্বশুর বাড়িতে। এদিকে আকাশের বাবা মা আবিরের বাড়ি ছেড়ে চলে যায় ওনাদের বাড়িতে। এদিকে অফিসে যাওয়ার জন্য আকাশকে ইরা রেডি হতে দেয়। আচ্ছা, আমি কি বাচ্চা? তুমি আমাকে ছোট বাচ্চাদের মতো রেডি করে দিচ্ছ। তুমি বাচ্চা না হলে কি হবে? আমাদের যখন বাচ্চা হবে তখন তো ওদের এভাবে রেডি করতে হবে। সেই জন্য তোমার মাধ্যমে কাজগুলো শিখে নিচ্ছি। সত্যি তুমি পারো বটে। তাহলে বাচ্চা কি এখন নিবে নাকি আরো পরে? 3 বছর পর নিব। 3 বছর পর কেন? তার কারণ হচ্ছে বাচ্চা হওয়ার পর ছেলেরা আর তাদের বউকে সময় দেয় না, সব সময় বাচ্চাকে নিয়ে সময় কাটায়। সেই জন্যই লেট করে নিব। হায় আল্লাহ, এই মেয়ে বলে কি? ঠিক বলছি। এখন কপালে একটা চুমু দাও তুমি। আমি তোমাকে প্রতিদিন এভাবে রেডি করে দিব আর তুমি বিনিময়ে আমার কপালে একটা চুমু দিবে। একটা কেন, তোমার মতো বউ থাকতে 10টাও দিতে রাজি। জি না, 10টা দেওয়ার নাম করে না থাক। এখন চুমু দিয়ে বিদায় হও তো, আমাকে কাজ করতে হবে। একটা চুমুক দিয়ে আকাশ বের হয়ে পড়ে। তবে গাড়িতে না এসে ট্যাক্সি করে যায় অফিসের দিকে আর মনে মনে ভাবতে থাকে। সত্যি মেয়েদের মন বোঝা বড়ই দায়। কখন ওদের মাথায় কি চিন্তা আসে তা ওরা নিজেও জানে না। এসব ভাবতে ভাবতে চলে আসি অফিসে। তাও 1 মিনিট লেট হয় না। তাও ইরার মা অনেক কথা শুনিয়ে দেয়। কি ব্যাপার, এতক্ষণ কি করলে বাসায়? আমি যাই করি তা কি আপনাকে বলতে হবে? তাছাড়া আমি তো লেট করে আসিনি অফিসে। একটা কাজ করো, আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো। আমি কেন কফি বানাতে যাব? কারণ আমি তোমার বস আর আমি যা বলবো সেটাই হবে। ঠিক আছে, যাচ্ছি। এই বলে কফি বানাতে চলে যায়। এদিকে ইরার বাড়িতে বাকি কাজ করতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। অফিসে আকাশকে দিয়ে চাকরের মতো যা তা কাজ করাচ্ছে। এদিকে কিছুদিন পর যাওয়ার পর আকাশের বাবা মা আসে ইরাকে দেখার জন্য। তখনই হঠাৎ করে আকাশের আপু অসুস্থ হয়ে পড়াতে ওনাকে নিয়ে হসপিটালে নিয়ে যায় ইরা। এদিকে আকাশ বাড়িতে এসে খবরটা শুনি রওনা দেয়। ইরা, আব্বু এখন কেমন আছে? তুমি একদম টেনশন নিও না। আমি আব্বুকে আমাদের হসপিটালে নিয়ে এসেছি। এখানে ওনার কোনো অসুবিধে হবে না। তাছাড়া আমি তো আছি ওনার সাথে, আর আম্মু তো আছে আমার সাথে। তুমি থাকো, আমি আসতেছি। 20 মিনিট পর হসপিটালে চলে আসে। ওখানে বাকিদের সাথে দেখা করে, কিন্তু ওখানে আকাশের আপুকে প্রায় 5 দিনের মতো রাখতে হবে জানাই। তুমি কোনো টেনশন নিও না, আমি আর আম্মু আছি বাবার কাছে। তোমাকে এই নিয়ে টেনশন নিতে হবে না। কিন্তু হসপিটালে এত বিল দিব কি করে? উফ আকাশ, এটা আমাদের হসপিটাল। এখানে আমাদের থেকে কে ডলার চাইবে? সেটা জানি, কিন্তু তোমার মা কি এত সহজে ছেড়ে দিবে? আরে আম্মু এরকম কিছুই করবে না। সেটা তো যেদিন হসপিটাল থেকে বের হবে সেদিন বলা যাবে। তুমি এখন বাসায় চলো আম্মু। হ্যাঁ বলো ইরা। আমি আকাশকে নিয়ে তাহলে বাসায় যাচ্ছি। আবার আমি গতকাল সকালে আসবো খাবার নিয়ে। কোনো অসুবিধে হবে না। আমি নার্স আর ডক্টরকে সব কিছু বলেছি।
সাবধানে যেও তোমরা। ওরা চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর ইরামা জানতে চাইলে অনেকে বলে সবটা শোনার পর উনি কি যেন ভাবতে থাকে, কিন্তু সেটা আকাশের চোখ এড়ায়নি। এদিকে 5 দিন পর যখন আকাশের বাবাকে হসপিটাল থেকে আনতে যায়, তখন সবার সাথে ইরার আম্মুও যায়। এতে ইরা তো অনেক খুশি হয়, কিন্তু সেই খুশি আর বেশিক্ষণ থাকলো না। তা বেয়ান, হসপিটালে যে বিল এসেছে সে বিল কি দেওয়া হয়েছে? বিল তো দেওয়া হয়নি। তা হসপিটাল ছাড়ার আগে বিল পরিশোধ না হলে রোগী নিয়ে যেতে দেন কেন? কথাগুলো ওখানে থাকা স্টাফ আর ডক্টরকে বলল না। সরি ম্যাডাম, ছোট ম্যাডাম বলল ওনার শাশুড়ি, সেজন্য আমরা কোনো বিল করিনি। বাবা, এরকম আমার মেয়ে আসবে আর সবাইকে ফ্রিতে ট্রিটমেন্ট দিলে তো আমার ব্যবসা লাটে উঠবে। যান, এখনই বিল তৈরি করে নিয়ে আসুন। জি ম্যাডাম, এখনই যাচ্ছি আমরা। লোকটা চলে যায়। ইরা ওর মায়ের দিকে তাকিয়ে থাকে, কেননা ইরা ভাবতে পারেনি এরকম কিছু যে হবে। ছি মা, ছি, তুমি এরকম একটা কাজ করবে তা আমি কল্পনাও করতে পারিনি। তুই আমার মেয়ে বলে যাকে তাকে এভাবে হসপিটালে এনে বিনা চিকিৎসা দিতে পারো না। মা, ওনারা আমার শ্বশুর শাশুড়ি হয়। সে যেই হোক, ডলার ছাড়া ওনাদের আমি যেতে দিব না। কত ডলার হয়েছে বলুন, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। এই যে ম্যাডাম, এখানে লেখা আছে। বিয়ান, বেশি হয়নি, আপনাদের $10 হয়েছে। সামান্য কিছু ডলারের জন্য এত অপমান করলেন? আমি এক্ষুনি। কথাটা বলার আগে আকাশের আপু আকাশকে থামিয়ে দেয় আর কানে কানে কি যে বলে। এতে আকাশ চুপ হয়ে যায়। কি হলো, চুপ হয়ে গেলে কেন? এখন কোনো কথাই দেখি এখন মুখ থেকে বের হচ্ছে না তোমাদের। দেখুন বিয়ান, এতগুলো ডলার তো নেই এখন আমাদের কাছে, আমরা পরে দিয়ে দিই আপনাকে। আমার এখনই লাগবে। এদিকে ইরা ওর মায়ের এরকম ব্যবহার আর আচরণের জন্য এখানেও চোখের পানি ফেলতে থাকে, কেননা ইরাকে ওর শ্বশুর শাশুড়ির সামনে এত অপমান হতে হবে তা ইরা কখনো ভাবিনি। কান্না করে কোনো লাভ হবে না, তবে এক হয় ডলার দিবে, নয়তো কি? নয়তো আমার একটা শর্তে তোমাকে রাজি হতে হবে। কি শর্ত? আর আমি যে কোনো শর্তে রাজি আছি, সেজন্য বলুন। সেটা আমি তোমাকে বলবো, সেজন্য আমার সাথে আমার কেবিনে আসো। ইরার মায়ের সাথে কেবিনে যায় আর ইরার মা কিছু পেপার এগিয়ে দেয় আর সেগুলোতে সাইন করতে বলে। সাইন করা হয়ে গেলে ইরা যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে কি হবে আপনার, সেটা কি জানেন? ইরাকে এই ব্যাপারে কিছু জানাবে না তুমি, এটা শুধু আমাদের মধ্যে থাকবে, কথাটা মনে রেখো। তাই হবে। এরপর ওনারা ইরার কাছে আসে, তখন হসপিটালের লোকেদের ইরার মা মানা করে দেয় বিল না নেওয়ার জন্য। সেজন্য ওরা চলে যায় ওখান থেকে। সেজন্য ইরাদের বাড়িতে নিয়ে আসে ওনাদের। আকাশ, মা তোমাকে ডেকে নিয়ে কি বললো? কি বলেছে তোর শাশুড়ি, সেটা তো বল। তেমন কিছু না, ও তোমাদের ভাবতে হবে না। আকাশ, তুমি ঠিকই বলেছ, মা এত সহজে সবকিছু ছেড়ে দিবে না। আরে কান্না করো না, যা হওয়ার হয়েছে, তোমার কোনো দোষ নেই, সেজন্য মন খারাপ করো না। সব তো আমার জন্যই হয়েছে, আমার জন্যই আজকে তোমাদের অপমানিত হতে হলো। তুমি এইসব নিয়ে একদম টেনশন করিও না। সত্যি বলছো তো? একদম সত্যি বলছি। এদিকে আকাশ নিজের মতো করে কাজ করতে থাকে। কয়েকদিন পরে আকাশের বাবা মা চলে যায়। এইদিকে দিন যত যাচ্ছে আকাশের উপর অত্যাচার হতে থাকে, কিন্তু তাও কোনো কিছু বলছে না, কেননা আকাশজি ইরার মায়ের কাছে চুক্তিবদ্ধ। এদিকে আকাশের বাবা ঠিকমতো ব্যবসা দেখাশোনা করতে পারছে না বলে ওদের ব্যবসায় লস হয়, তবে তেমন একটা লস হয়নি। আকাশ, এখন কি করবি? আমি তো আগের মতো ব্যবসায়ী দেখতে পারি না বলে। আমি তো ইরাকে সবটা বলে দিব। এখন বলার দরকার নেই। কিন্তু আমাদের ব্যবসা। আমার কাছে ব্যবসার চাইতে আমাদের ইরা বেশি গুরুত্বপূর্ণ। আমার সবকিছু লস হয়ে যাক, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু ইরা যেন না হারায়, কারণ ওর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তাছাড়া আমাদের যে লস হয়েছে সেটা তোর একটা গাড়ির দামও হবে, সেজন্য তোকে এই নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, আমি তো মাঝে মাঝে আমাদের অফিসে যাওয়া পড়বে সামনের মাসে হয়তো। সেটা কিভাবে? এরপর ওর বাবাকে সবটা বলে। উনি তো মোটামুটি খুশি হয়, কেননা এতে আকাশকে অনেক কষ্ট করতে হবে সেই জন্য। এদিকে 1 মাস কেটে যায়। আকাশের উপর অত্যাচার তো কোনোভাবেই কমে না। কয়েকদিন পর আকাশ, তোমাকে একবার চৌধুরী সাহেবের অফিসে যেতে হবে। কেন ম্যাডাম? ওনাদের থেকে
আমরা কিছু অর্ডার নিব, সেজন্য ওনাদের অফিসে যাবে, এই ফাইলটা জমা দিবে, তাহলে হবে। সাথে আমার ভাইকেও নিয়ে যাও। আপু, আমি গিয়ে কি করব? ওখানে আরও অনেক লোক যাবে তাদের ফাইল জমা দেওয়ার জন্য, সেজন্য তোমরা এমনভাবে বলবে সব কিছু যেন ওনারা আমাদের কাজটা দেয়। ঠিক আছে আপু, তুমি চিন্তা করো না, হয়ে যাবে সব কিছু। এদিকে আকাশ ইরার মামাকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ভাগ্যক্রমে রকিও আসে ওখানে সবাই বসে আছে, কিন্তু আকাশ নিজের চেহারাটা ঢেকে রেখেছে, কেননা এই অফিসটা তো আকাশেরই, সেজন্য ওকে যেন কেউ চিনতে না পারে, সেই জন্য এরকম ব্যবস্থা। কিন্তু ওখানে রকি তো মামাকে চিনে, সেই জন্য ওনাকে দেখতে পেয়ে কথা বলতে থাকে। এদিকে আবিদ তো ওখানে এসে আকাশকে দেখে চিনে ফেলে। আকাশ, তুই এখানে? আঙ্কেল তো আমাকে কিছুই জানায়নি। তুই যে আসছিস ভালো কথা, চল ফাইলগুলো দেখবি। আবির, এখানে ইরার মামা আর রকি আছে, ওরা যদি জানতে পারে কোনো কিছু তাহলে যে সমস্যা হয়ে যাবে আমার। চিন্তা করবেন না, ওরা কিছুই জানতে পারবে না, তুই তো শুধু ফাইলগুলো দেখবি, এর বেশি কিছু না। ঠিক আছে, সবটা ব্যবস্থা করো। এদিকে সবটা ব্যবস্থা করতে থাকে। অন্যদিকে রকি যেন কিছু একটা ভাবতে থাকে। ভাবনা শেষ হলে ওখানে থাকা একটা লোককে কি যেন জিজ্ঞেস করে। লোকটা থেকে অনেক কিছু জানতে পারে। এদিকে ইরার মামা তো আকাশকে খুঁজে পাচ্ছে না, সেজন্য কল দেয়। আকাশ, কোথায় তুমি? আমি তো আছি অফিসে, ভাবলাম অফিসে যখন এসেছি একটু ঘুরে দেখি। তুমি তাড়াতাড়ি নিচে আসো, আমাদের একটু পরে এখানে ফাইল বুঝিয়ে বলতে হবে। আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। এদিকে কিছুক্ষণ পর ওখানে আসে। একটু পরে তাহলে চলুন ফাইল নিয়ে যাই, আর ফাইলে থাকা সব কিছু বলতে থাকে। সবটা শোনার পরে, আমরা প্রজেক্ট পাচ্ছি তো? দেখুন, এখন তো বলা সম্ভব না, সবটা তো আমাদের স্যার ঠিক করবেন, আপনারা এবার আসুন। এদিকে আকাশ ইরার মামাকে নিয়ে বেরিয়ে পড়ে। তখনই রকির সাথে দেখা হয়। তা আকাশ, প্রজেক্ট তো আন্টি পাচ্ছে না। কেন রকি, তোমরা কি ফাইল জমা দেওনি? না মামা, ফাইল জমা দিলেও তো আমরা পাবো না, সেই জন্য আর দিয়ে কি করব। মানে ঠিক বুঝলাম না। আর বুঝে কি করবেন? যদি আমি আগে থেকে জানতাম তাহলে আর এখানে আসতাম না। এই বলে রকি তো চলে যায়। তখনই ইরার মামা আর আকাশ বসে পড়ে গাড়িতে। আকাশ, রকি এগুলো কি বলে গেল? আমি তো কিছুই বুঝলাম না। বাদ দেন তো ওর কথা শুনে কাজ নেই আমাদের। আমরা এবার অফিসে যাই, চলুন। চলো তাহলে। এবার ওরা চলে আসে। এইদিকে 3 দিন পর জানানো হয় প্রজেক্ট ইরার আম্মু পাচ্ছে, সেজন্য উনি একটা পার্টির আয়োজন করে। দেখো, আমি একটা পার্টির আয়োজন করতেছি, তোমরা দুজনে সেটা দেখাশোনা করবে। কিন্তু মামা থাকতে আমি কেন? কারণ এর জন্য কি আমি এখন বাড়তি ডলার খরচ করে রাখবো নাকি? কিন্তু আমরা তো এই প্রজেক্টে আকাশের জন্যই পেয়েছি। তো এর জন্য তো ওকে স্যালারি দেওয়া হয়। তারপরও তুই এবার তো ওর উপরে একটু রাগ কমাতে পারিস। ছেলেটা কত পরিশ্রম করতেছে, কিন্তু তুই ওর সাথে এভাবে খারাপ আচরণ করেই যাচ্ছিস। ঠিক আছে, যা, এখন আমি দেখছি। আকাশ, চলো তাহলে। এদিকে পার্টির আয়োজন শুরু হয়ে যায়। এদিকে রকি কি তথ্য জোগাড় করতে থাকে তা আপনারা গল্প শেষ হওয়ার আগে জানতে পারবেন। মোটামুটি পার্টির কাজ শেষ হয়, তবে এখন আর ইরারামু আকাশের উপর তেমন একটা রেখে কথা বলে না, সেই জন্য। আকাশ, চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবে? দেশের বাহিরে যাব। কিন্তু তোমার হিটলার মা কি আমাদের যেতে দিবে? সে তুমি ভেবো না, মাকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি শুধু যাবে কিনা তাই বলো। তুমি যেতে চাইলে আমি মানা করি কি করে? এই তো আমার লক্ষ্মী বর। পরের দিন ইরা ওর মায়ের কাছে আসে। ইরাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর মা জিজ্ঞেস করে, কিছু কি বলবি? আম্মু, তোমার কাছে এসেছি একটা কথা বলার জন্য। কি কথা, তাড়াতাড়ি বল, আমার আবার কাজ আছে। আমি বলছিলাম কি, তুমি আকাশকে 7 দিনের ছুটি দিতে পারবে? 7 দিনের ছুটি কেন? তোরা কি কোথাও যাচ্ছিস নাকি? আসলে আমি দেশের বাইরে ঘুরতে যাব, সেই জন্য আকাশ ছাড়া আমি একা একা যাব কি করে, সেই জন্য ওকে সাথে করেই নিয়ে যাব। এরপর ইরারামু এমন একটা কথা বলল যা ইরা ভাবতে পারেনি। কথাটা হচ্ছে, ঠিক আছে, যা তাহলে, আর যা খরচ হবে আমি দিব। তোরা ওখানে এসে আমাদের রিসর্টে উঠবি। সত্যি? তুমি কত ভালো। এই বলে ইরা ওর মাকে জড়িয়ে ধরে। এতে ইরার মায়ের চোখে পানি পড়ে যায়। আসলে অনেক বছর পর ইরা ওর মাকে এভাবে জড়িয়ে ধরেছে, সেজন্য।
আসলে এখন আর আগের মতো ইরার আম্মু আকাশের উপর তেমন একটা অত্যাচার করে না, কেননা আকাশ ওনাদের কোম্পানির জন্য অনেক কিছু করেছে। এইদিকে ওরা চলে যায় ঘুরতে, আর এই খবরটা রকি পেয়ে যায়। কি করে তা বাকিরা জানে না। এইদিকে আচ্ছা, তোমার মা এত তাড়াতাড়ি মেনে গেল কি করে? সেটা আমিও জানি না, তবে মায়ের চোখে পানি ছিল। আচ্ছা চলো এখন শুরু করি। কি? সবই যখন বুঝতেছো তখন আর লজ্জা কেন করতেছো বলো তো? এখানে একটা মিনিটও লজ করা যাবে না। তা তুমি এনার্জি পাবে কোথায় শুনি? হুম হুম। তুমি পাশে থাকলে এনার্জি এমনিতেই তৈরি হয়ে যায়। এখন চলো, সময় কম। এদিকে রকি ওই রিসোর্টে উঠে আকাশও ইরার উপরে নজর রাখে। ওরা কি করে বা না করে এসবের উপরে রকি তো শুধু সুযোগের অপেক্ষায়। দুদিন পরে ওরা যখন পানিতে নামে তখন রকি লুকিয়ে আকাশকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু আকাশ পানির নিচ থেকে উঠে খুঁজে পায়নি, কেননা অনেক মানুষ থাকার কারণে বুঝে উঠতে পারে না। এদিকে দিন ওদের ভালোই যেতে থাকে। মোটামুটি 7 দিন কাটিয়ে ওরা বাড়িতে আসে তখনই। কাল থেকে অফিসে যেন তোমাকে দেখতে পাই আমি। মাত্র তো আসলাম, আর এর মধ্যে অফিসে যাওয়ার জন্য বলতেছেন? আপনার মধ্যে কি কোনো মায়া দয়া নেই? মায়া আছে শুধুমাত্র আমার মেয়ের জন্য, আর তোমার মতো ভিখারিকে মায়া দয়া কোনো দেখাতে যাব আমি, সেটা কি বলতে পারো? সেটাও ঠিক বলছেন। আচ্ছা, একটা সত্যি কথা বলবেন সবার সামনে? কোন সত্যিটা জানতে চেয়েছো? আমাকে অপছন্দ করার কারণ কি? শুধু আমি ছোট লোক, এটাই কি মূল কারণ? ঠিক বলেছিস, এটাই মূল কারণ। আর আমি তোকে কোনোভাবে আমার মেয়ের জামাই বলে স্বীকার করব না। ঠিক আছে, তাহলে আর আমার কিছু বলার নেই। এদিকে 2 দিন পর রকি আসে ইরার মায়ের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু সাথে করে রকি কি যেন কাগজ নিয়ে আসে আর ইরার মায়ের কাছ থেকে সাইন করিয়ে নেয়। কিন্তু উনি নিজেও জানে না আসলে কোন কাগজে উনি সাইন করেছে। কিছুদিন যাওয়ার পর রকি ইরাদের পুরো সম্পত্তি হাতিয়ে নেয়। আসলে ওই দিন ইরার মা যে কাগজগুলোতে সাইন করেছিল সেই কাগজগুলো ছিল সম্পত্তির দলিল, যা রকি ভুল কথা বলে সাইন করিয়ে নিয়েছিল। কিন্তু কোনো কিছু করার নেই বলে ওনাদের বাড়ি ছেড়ে দিতে হয়েছে। আম্মু, তুমি এটা কি করলে? আমি কি জানতাম রকি আমার সাথে এরকম বেইমানি করবে? তা সে করেই তো নিল বাবার মতো। বাবার কথা শুনে ইরারামু অবাক হয়, কেননা ইরারামু ওনার স্বামীকে প্রায় ভুলে গিয়েছে, আর উনি বেঁচে আছে কিনা সেটাও জানে না। দেখুন, যা হওয়ার হয়েছে, এখন এই বিষয় তো বলে লাভ নেই। একটা কাজ করুন, আপনারা সবাই আমার বাড়িতে আসুন, ওখানে থাকবেন। তুমি ভাবলে কি করে তোমার ওই ভাঙা বাড়িতে আমি উঠব? এছাড়া আপনাদের হাতে তেমন কোনো অপশনও নেই। হয় আমার সাথে চলেন, নয়তো এভাবে বাইরে রাত কাটাতে হবে। আপনাকে আমি যথেষ্ট বুদ্ধিমতী মনে করেছিলাম, আসলে আপনি তেমনটা না। আপনি জানেন রকি ভালো না, তাও ওকে বিশ্বাস করে এখন আপনার পথের ফকির বানালো। আর যে যাকে সারাক্ষণ অবহেলা করলেন, আজকে সেই আপনাকে আশ্রয় দিতে চাইছে, অথচ এখন রাজি হচ্ছেন না। আপু, আকাশ তো ঠিকই বলতেছে, ও ছাড়া তো আমাদের আর কোনো উপায়ও নেই। ঠিক আছে, কিন্তু আমার এত কিছু রকি নিয়ে নিবে, সেটা কি আজও আমি পাবো? চিন্তা করবেন না, আমি সেগুলো নেওয়ার ব্যবস্থা করে নিব। তুমি কি করে পারবে? সে চিন্তা আমার উপর ছেড়ে দাও। এখন চলেন আমাদের বাড়িতে। ওনাদের বাড়িতে নিয়ে যেতে থাকে, তবে ওদের বাড়িতে নয়, আবিরের বাড়িতে, যে বাড়িতে আকাশ এখন অভিনয় করে থাকতেছে। আসলে ইরার জন্য আকাশ চাইলেও নিজের বাড়িতে যেতে পারছে না। এদিকে ওই বাড়িতে ওনাদের মোটামুটি দিন যেতে থাকে, তবে ইরার মায়ের মধ্যে আগের মতো অহংকার নেই। আমাকে মাফ করে দিন আপনারা, আপনাদের সাথে ঠিক মতো ভালো ব্যবহার করিনি, আর এখন আমাকে পথের ভিখারি হয়ে থাকতে হচ্ছে। সবই ভাগ্যের ওপর। একটা সময় যাদের চোখে দেখতে পারতেন না, এখন তাদের কাছেই আশ্রয় নিতে হচ্ছে। আমার ভুলের জন্য আজকে আমার এরকম অবস্থা। আমরা আশাতে তো আপনাদের এখন অনেক সমস্যা হয়ে যাচ্ছে। কি যে বলেন না, আপনারা এখানে সারা জীবন থাকলেও আমার কোনো অসুবিধা নেই। শুধু একটা কথা বলবো, আমার ছেলেকে আপনি জামা হিসেবে মেনে নিন, শুধু এইটুকুই চাইবো। ঠিক আছে, আগে সবকিছু ঠিক হোক, তখন আমি মেনে নিব, কিন্তু এখন সংসার চলবে কি করে? চিন্তা করবেন না, আপনার একটা ছেলে এখনো আছে, আমি সবার দেখাশোনা করব। পারবে তো তুমি?
এতগুলো মানুষের খাবার ব্যবস্থা করতে? চিন্তা করো না, আমি সবটা সামলে নিব। এদিকে আকাশ ওদের অফিসে যায়। স্বাধীন অফিস শেষ করে পোশাক চেঞ্জ করে চলে আসে। এদিকে এভাবে 1 মাস কেটে যায়। ইরাদের পরিবারের সবাই ওদের বাড়িতে আছে। কয়েকদিন যেতেই রকির সাথে আকাশে দেখা হয় রাস্তায়। কি ব্যাপার আকাশ, তুমি আমার পিছনে কেন লেগে আছো? তুই ভালো করেই জানিস আমি কেন তোর পিছনে পড়ে আছি। তবে আর 7 দিন পর সবকিছু ঠিক হয়ে যাবে। হো তাই নাকি? কি করে হবে সবকিছু? সেটা তুই কয়েকদিন অপেক্ষা কর, ঠিকই বুঝতে পারবি। ওকে, দেখা যাবে। এদিকে দিন যেতেই রকির ব্যবসায় একের পর এক ক্ষতি আর লস হতে থাকে। এতে তো রকি অনেক ভেঙে পড়ে। যাদের সাথে রকি কাজ করত তারা রকির সাথে কাজ করতে আর চাইছে না। সেজন্য রকির অবস্থা খারাপ যাচ্ছে। তখন আকাশ আসে রকির কাছে। কি রে, তুই এখানে কেন? তোকে বলেছিলাম, তা কি মনে আছে? দেখ, তোকে আমি ছাড়বো না। আগে তুই নিজেকে ঠিক কর, তারপর না হয় আমার কথা চিন্তা করবি। কি করেছিস বল তুই? হবে তো মাত্র শুরু। 2 দিন পর তোকে জেলেও যেতে হতে পারে। আমি কেন জেলে যাব? এখানে যে পেপারগুলো আছে এগুলো যদি আমি পুলিশকে দিয়ে দেই তাহলে কি হবে তা তুই নিজেই দেখ। রকি পেপারগুলো পড়ে ভয় পায়, যা রকির মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমাকে কি করতে হবে? তাছাড়া তোরও অনেক তথ্য আমার কাছে আছে। তাতে কি, সত্যিটা জেনে এরা হয়তো আমার কাছ থেকে দূরে যাবে, কিন্তু একদিন তো ঠিকই আসবে ফিরে। কিন্তু তুই তো 10 বছরের জন্য চলে যাবি জেলে। দেখ, আমারও ক্ষতি করিস না, আমিও তোর কোনো ক্ষতি করব না। দুজনে একটু সমঝোতার ভিতরে আছি। আচ্ছা, এই কাগজে সাইন কর। কিসের কাগজ? রকি কাগজগুলো পড়ে তেমন খারাপ লাগেনি, সেই জন্য সাইন করে দেয়। কিন্তু রকি এটা জানে না এখানে 2টো কাগজ, একটা সাদা কাগজ আর একটা লেখা ছিল। এখান থেকে বের হয়ে আকাশের অফিসে আছে। এরপর কম্পিউটারে কি কি লিখতে থাকে তা রকির থেকে যে কাগজে সাইন নিয়েছিল সে কাগজে প্রিন্ট করে সব লেখা উঠিয়ে দেয়। রকি, এবার তুই কি করবি? এখন তো তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই নিজেও জানিস না কোন কাগজে সাইন দিলি। এদিকে 5 দিন পরে আকাশ অফিসের কাজ করে। তখন রকি কল দেয়। কে বলছেন? আমি রকি বলছি। তুই কেন কল দিলি? তোর পরিবারের সাথে কথা বল। মানে? কথা বল, বুঝতে পারবি। কথা বলে বুঝতে পারে আকাশের পরিবারের সবাই রকির কাছে, সেজন্য রকি লোকেশন দেয়। আকাশ ওই ঠিকানায় এসে পৌঁছায়। কি রে, তুই এসেছিস? তুই কেন আমার পরিবারের সবাইকে নিয়ে আসলি এখানে? ইরাকে বিয়ে করার জন্য? তুই জানিস না এরার সাথে আমার বিয়ে হয়েছে। তাছাড়া তুই কি করে ভাবলি এরা তোকে বিয়ে করবে? কিন্তু একটা সত্যি কথা যখন ইরা জানতে পারবে তখন তো। এদিকে আকাশ কথাটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে আসে। তখনই রকি একটা কাগজ এগিয়ে দেয়। আকাশ ভালো করে জানে এটা কিসের কাগজ, সেই জন্য কাগজটা ছিঁড়ে ফেলে। সেই জন্য রকি আকাশকে আঘাত করে আর আকাশও পাল্টা আঘাত করতে থাকে। ওদের মধ্যে মারামারির এক পর্যায়ে রকি মারা যায়। এর কিছুক্ষণ পরে ওখানে পুলিশ এসে বাকিদের ধরে নিয়ে যায়। এদিকে ইরার মা তো আফসোস করতে থাকে, কেননা রকি মারা যাওয়াতে ওনার সম্পত্তি এখন আর পাবে না। এদিকে আকাশ বাকিদের দিয়ে ইরাদের বাড়িতে আসে। কি ব্যাপার আকাশ, তুমি আমাদের এই বাসায় কেন আনলে? কারণ আমি আপনাদের এই বাড়িটা উপহার দিলাম। কথাটা শুনে সবাই অবাক হয়ে আকাশের বাবা মা অবাক হয়নি, কেননা ওনারা সবাই জানে। তার চেয়ে বড় কথা হলো আকাশের আসল পরিচয়টা ইরা আর ওর মাকে জানালাম না। আকাশের পরিচয়টা সিক্রেটভাবে রেখে দিলাম গল্পের জন্য, এমনকি ইরার ভালোর জন্য। এদিকে ইরার মা তো খুশি হয়ে আকাশকে বুকে জড়িয়ে নেয়। এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, সত্যি আজকে তোমাকে আমি নিজের মেয়ে জামাই বলে স্বীকৃতি দিলাম। আজ থেকে তুমি আমার বড় আদরের জামাই হয়ে থাকবে।